ঠিক আছে। আহ, আসলে অনেকে বলতেছে ভাই মিস করব, ঠিক আছে, বর্ষা বলছে ভাই মিস করব, তারপরে হচ্ছে প্রিয়ন্তী বলছে, ঠিক আছে ওকে, হ্যাঁ লাস্টে বলে দিব, ঠিক আছে। শোনো তো, এর ফ্যাক্টটা হচ্ছে যে আহ, তাই আতির মতো হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, তো লাস্ট একটাই কথা হচ্ছে যে শোনো, মিস করা যেন না হয়। কেন? তুমি যদি আমার মেডিকেলে ইয়ে হয়ে যাও, কি বলে, আমার মেডিকেলের জুনিয়র হয়ে যাও, অথবা ঢাকার মধ্যে 3টা মেডিকেলের জুনিয়র হয়ে যাও বলো, তাহলে তো সব সময় তোমার সাথে দেখা হবে, তাহলে আর মিস করার সুযোগই দিলে না, তাই না বলো? দুই, তারপরে হচ্ছে চান্স পেয়ে যাবা যখন, ঠিক আছে, তারপর একটা বিশাল হাইফাই একটা ট্রিট দেওয়া হবে, ঠিক আছে, তাহলে আর মিসের তো কোনো সুযোগই থাকলো না, তাই না বলো? তাই তোমরা আমাকে সুযোগ দাও যে তুমি যেন আমার মেডিকেলের জুনিয়র হয়ে যাইতে পারো, ঠিক আছে? কি ট্রাই করবা না? ঠিক আছে, ইনশাল্লাহ সেই চেষ্টাটা করো, তাহলে আর মিস করতে হবে না, ঠিক আছে। হ্যাঁ, উন্মেষ থেকেও ট্রিট দিব, আমিও ট্রিট দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, ওকে। তাহলে এই জন্য হচ্ছে, হ্যাঁ নিশান বলছে মিস ব্রো, ঠিক আছে, হ্যাঁ নিশান ওকে, ঠিক আছে, হ্যাঁ। আজকে হচ্ছে বায়োলজির লাস্ট ক্লাস আর কি, ঠিক আছে। ওকে। তাহমিনা আছে, অনেকেই, আচ্ছা তাহমিনা, বাইজিদ আছে, এরে বাইজিদ দিয়ে আমি এত প্যারাই দিছি, বাইজিদ তোমার নামে কত পচাইছি, তুমি তো আমার মিস করবা, ঠিক আছে। আচ্ছা ওকে। তাহলে যাই হোক, তো অনলাইন ক্লাসে এবার একটা জিনিস ভালোই হয়েছে, কিছু জিনিস ভালো হয়, কিছু জিনিস খারাপ হয়। অনলাইন ক্লাসে তোমাদের মনোযোগ একটু কম ছিল, ঠিক আছে, অনলাইন ক্লাসে তোমাদের মনোযোগ একটু কম ছিল, ঠিক আছে। কিন্তু হচ্ছে আহ, কিন্তু একটা সুবিধা হচ্ছে তোমাদের সাথে রেগুলার ক্লাস হয়েছে, বলো, এটা একটা মজা, ঠিক আছে। রেগুলার তোমাদের সাথে একটা ক্লাস হয়েছে, রেগুলার দেখা হয়েছে, ঠিক আছে। আমিও ইনশাল্লাহ করবো, কিন্তু একটাই কথা সবসময় একটা জিনিস বলি, ঠিক আছে, মেডিকেলে কোচিং যারা করে সবাই একটা অনেক বড় স্বপ্ন নিয়ে কোচিং করে, তাই না বলো? অনেক বড় স্বপ্ন নিয়ে করে, ঠিক আছে। অনেক বড় স্বপ্ন নিয়ে মেডিকেলে সবাই কোচিং করে, সো স্বপ্নের পিছনে প্রচুর ছুটতে হয়, খাটতে হয়, এটা একটা প্যাথেটিক জিনিসপত্র, ঠিক আছে। সো ইনশাল্লাহ হবে, যাই হোক। হ্যাঁ অবশ্যই দোয়া থাকবে। তো যাই হোক, আমরা তাহলে ইয়ে করি, আগে ক্লাসটা পড়ি, ক্লাসটা করা শুরু করি, ক্লাস শেষে আবার আজকে একটু ওই যে এক্সাম হল টল নিয়ে লাস্টের 1 মান্থে কি করা উচিত বা টাইমে কি করা উচিত এটা নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে। তো আজকে হচ্ছে, ঠিক আছে। আসিয়া বলছে আমি সবচেয়ে বেশি ক্লাস নিছি, ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওকে। আচ্ছা, কালকে রেজাল্ট দিবে, তাই টেনশন করো না, ঠিক আছে, রেজাল্ট যা হবার হবে, যেটা তোমার হাতে নাই সেটা নিয়ে আর কিছু করার নাই, এখন তোমরা ইয়ে নিয়ে চিন্তা করো। তাহলে আজকে দুইটা খুব ইজি চ্যাপ্টার, আমরা 1 আওয়ারের মধ্যে ইনশাল্লাহ শেষ করে ফেলবো দুইটা চ্যাপ্টার, ঠিক আছে। শেষ করার পরে তারপর হচ্ছে আমরা গল্প গুজব করবো, ঠিক আছে, গল্প গুজবের জন্য টাইম রেখে দিচ্ছি, ওকে। তাহলে প্রথমে আসো, দেখো জীব প্রযুক্তি, খুবই ছোট চ্যাপ্টার দুইটা, একটা হচ্ছে পুরাটাই মুখস্থ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো এই জন্য কোনো প্যারা নাই, ওকে। আচ্ছা, তাহলে প্রথমে দেখো জীব প্রযুক্তি চ্যাপ্টার থেকে আমরা চলে আসো, যে জীব প্রযুক্তি থেকে একটা জিনিস, ঠিক আছে। হ্যাঁ, আজকে আড্ডা হবে, ঠিক আছে, ওকে। আজকে আড্ডা হবে, ঠিক আছে, আগে ক্লাসটা শেষ করে নেই, তারপর সব কোশ্চেন অ্যান্সার দেবো। আজকে তোমরা কোশ্চেন করে করে টায়ার্ড হয়ে যাবে, মানে অ্যান্সার দিয়ে দিয়ে তোমাদের টায়ার্ড করে ফেলবো, ওকে। তাহলে প্রথমে আসো জীব প্রযুক্তি, আজকে তোমাদের সকল কোশ্চেনের অ্যান্সার দিব, সো আগে জাস্ট আগে আমাকে শেষ করতে দাও 1 আওয়ারের মধ্যে, ওকে। আচ্ছা, এখন আসো, প্রথমেই দেখো বায়োটেকনোলজি শব্দের প্রবর্তককে, ঠিক আছে, বায়োটেকনোলজি শব্দের প্রবর্তককে কার্ল এরেকি। এর সাথে সাথে একই একটা শব্দ বারবার পরীক্ষায় আসে, সেটা হচ্ছে ভাইয়া জেনেটিক্স শব্দের প্রবর্তককে, ঠিক আছে, জেনেটিক্স শব্দের প্রবর্তককে, এই দুইটা তোমরা সব সময় গোলমেল করে ফেলো, ঠিক আছে। সেটা হচ্ছে জেনেটিক্স শব্দের প্রবর্তক কে বলো তো, বলতে পারবা? জেনেটিক্স শব্দের প্রবর্তক হচ্ছে বেটসন। তাহলে তোমরা এই দুইটা জিনিস কিন্তু সবসময় উল্টাপাল্টা করো, ঠিক আছে, এটা করবা না, হ্যাঁ। যে বায়োটেকনোলজির প্রবর্তক হচ্ছে এরেকি, ঠিক আছে, বায়োটেকনোলজির প্রবর্তক হচ্ছে এরেকি। আচ্ছা, আর হচ্ছে জেনেটিক্স এর প্রবর্তক হচ্ছে বেটসন, ঠিক আছে। আচ্ছা, এখন বায়োলজির কিছু পরিধি আছে, ব্লু বায়োটেকনোলজি, এটাতে আমরা কি আলোচনা করি, সমুদ্র বিজ্ঞান। গ্রিন বায়োটেকনোলজি, এটাতে আমরা কি করি, সবুজ কি থাকে বলো, কৃষি বিজ্ঞান। রেড অ্যান্ড হোয়াইট বায়োটেকনোলজি, এটাই ভালো করে পড়বা, কারণ এটাতে আমরা চিকিৎসা বিজ্ঞানও এর মধ্যে একটা পার্ট আছে, তাই না। এখন চলে আসো উদ্ভিদের টিস্যু কালচার, প্রথমেই বলি উদ্ভিদের টিস্যু কালচার করাটা কেন দরকার। আচ্ছা বলো তো, কোন ফল খেতে গেলে এই ফলের বীজই তোমাদের ঝামেলা করে? কোন ফল খেতে গেলে ফলের বীজই তোমাদের ঝামেলা করে বলো তো? কোন ফল খেতে গেলে, যেমন তরমুজ, তরমুজ খাওয়ার সময় তরমুজের বীজই খুব প্যারা দেয়। তারপরে হচ্ছে, হ্যাঁ, কমলা খাওয়ার সময় বা আঙ্গুর খাওয়ার সময় কিন্তু খুব ঝামেলা দেয়, আঙ্গুর খাওয়ার সময় ঝামেলা দেয়। তাহলে ধরো এখন কিন্তু নতুন একটা ফল আসছে, যে যে ফলে কোনো বীজ থাকবে না, লিচু খাওয়ার সময় বলছে তাই না, যে ফলে কোনো বীজ থাকবে না, তাই না।
এরকম ফলে ঝামেলা হয়, তাই না? তাহলে বীজ থাকবে না এরকম একটা ফল তুমি তৈরি করলা, ভালো কথা, এখন কিন্তু আসছে অলরেডি। কিন্তু এখন কথাটা হচ্ছে ভাইয়া, বীজ যদি না থাকে তাহলে সেই ফলের বংশ বিস্তার কেমনে হবে? ড্রাগন ফলেরও বীজ ঝামেলা করে, বংশ বিস্তার কেমনে হবে? তাই যখনই তুমি বীজহীন ফল তৈরি করবা তখন তুমি কি করবা? টিস্যু কালচার করবা। না কলম, না কলম আর কয়টা দিবা তুমি? কলম দিয়ে কি লাখ লাখ চারা তৈরি করতে পারবা? পারবা না। তাহলে কি করবা বলো তো? তুমি টিস্যু কালচার করবা, মানে ওই ফল গাছের একটা টিস্যু, যে কোনো একটা অংশ নিবা, জীবাণুমুক্ত অংশ, যেমন শীর্ষমুকুল, কক্ষমুকুল, কচি পাতা, তিনটাই পরীক্ষায় আসে। শীর্ষমুকুল, কক্ষমুকুল, কচি পাতা, ঠিক আছে? এরকম সম্পূর্ণ জীবাণুমুক্ত অবস্থায় সেখান থেকে তুমি নতুন উদ্ভিদ তৈরি করতে পারবা। এটাকেই তুমি বলবা হচ্ছে টিস্যু কালচার। তাহলে উদ্ভিদের যে কোনো অংশ থেকে নতুন একটা উদ্ভিদ তৈরির যে ধর্ম, এটাকে আমরা কি বলি বলতো ভাইয়া? এটাকে আমরা বলি টটিপোটেন্সি। টটিপোটেন্সি, ঠিক আছে? বিজ্ঞানী মর্গ্যান প্রথম এই কথাটা বলেন যে উদ্ভিদের যে কোনো কোষ থেকেই একটা নতুন উদ্ভিদ তৈরি হতে পারে। বিজ্ঞানী মর্গ্যান প্রথম কি বলেন? উদ্ভিদের যে কোনো অংশ থেকেই নতুন একটা উদ্ভিদের জন্ম হতে পারে, এটাকেই বলা হয় টটিপোটেন্সি। তাহলে তাই না, এইটাকে কাজে লাগাই কি করা হয়েছে বলতো? এটাকে কাজে লাগাই করা হয়েছে কি বলতো? এটাকে কাজে লাগাই করা হয়েছে যে হচ্ছে এই কাজে লাগাই, হ্যাঁ পাপড়ি দিয়ে হতে পারে, এটাকে কাজে লাগাই কি তৈরি করা হয়েছে? যে প্রথম টিস্যু কালচার করা হয়, এবং টিস্যু কালচার কথাটা কোন বিজ্ঞানী শুরু করছে? হ্যাবারল্যান্ড, ঠিক আছে? হ্যাবারল্যান্ড প্রথম টিস্যু কালচারের প্রবর্তক। তাহলে এই চ্যাপ্টার থেকে কিন্তু 4টা বিজ্ঞানীর নাম পড়তে হবে, ঠিক আছে ভাইয়া? 4টা না, আরো আরো কয়েকটা এই চ্যাপ্টার থেকে বিজ্ঞানীর নামগুলো, কারণ এটা মুখস্থ চ্যাপ্টার তো, মানে মুখস্থ জিনিসপত্র বেশি আসে। লাইক হচ্ছে বায়োটেকনোলজিকে এরেকি, টিস্যু কালচারকে হ্যাবারল্যান্ড, টটেপটেন্সিকে মর্গ্যান। একটু পর আবার পাবো, একটু পর পাবো হচ্ছে আমরা, হ্যাঁ একটু পর আবার পাবো, সেটা তখনই বলবো, ঠিক আছে? আচ্ছা এটা পড়লাম, তারপরে আমরা এখান থেকে কি পড়বো? যে মাতৃ উদ্ভিদ থেকে যে অংশটা নিব সেটাকে আমরা বলবো হচ্ছে এক্সপ্ল্যান্ট, তাই না? তাহলে টিস্যু কালচারের কি কি প্রকারভেদ আছে বলো তো? মাইক্রো প্রপাগেশন, প্রোটোপ্লাস্ট কালচার, কেলাস কালচার, পরাগধানী কালচার, এগুলো একটু দেখে রাখবা। তারপর দেখো এই যেখানে একটা কথা আছে, উদ্ভিদ টিস্যু কালচারের প্রকারভেদ, মাইক্রো প্রপাগেশন। মাইক্রো প্রিপারেশনের মাধ্যমে কি করা হবে বলতো? অবশ্যই লাগবে, দেখো লাগবে জন্যই তো বলতেছি, ঠিক আছে? মাইক্রো প্রোপাগেশন এই চ্যাপ্টার থেকে লাগবে কিন্তু এগুলা। তাহলে মাইক্রো প্রোপাগেশন কি বলতো? একটা হুবহু উদ্ভিদ যদি তুমি তৈরি করো যে প্রক্রিয়ায়, তাকে বলবো মাইক্রো প্রোপাগেশন। সাইব্রিড কি পরীক্ষায় আসে? দুটি কোষের মিলনে নিউক্লিয়াসের মিলন ঘটে না, শুধু সাইটোপ্লাজমের যখন মিলন ঘটে সেটাকে আমরা বলি সাইব্রিড। যেমন পমাটো, অলরেডি ঢাকায় কিন্তু পাওয়া যায় পমাটো। পমাটোতে কি হয় জানো? যে হচ্ছে ওপরের দিকে ধরবে টমেটো, আর নিচে শিকড়ের সাথে ঢুকবে হচ্ছে আলু, ঠিক আছে? পটেটো। এই দুইটা মানে একই উদ্ভিদে উপরে টমেটো নিচে আলু, ঠিক আছে? তাহলে এটাকেই তুমি বলবা পমাটো। তাহলে এটা কেন হয়েছে? সাইব্রিড বা সাইটোপ্লাজমের মিলনের মাধ্যমে হয়েছে। তারপর দেখো মেরিস্টেম কালচার। মেরিস্টেম কথাটা কি? পরীক্ষায় বারবার এটা পরীক্ষায় আসবে, স্পেশালি ভার্সিটি টার্সিটিতে দিলে বারবার আসবে, যে রোগমুক্ত একটা গাছের রোগমুক্ত যে অংশ সেটাকেই বলা হয় মেরিস্টেম, ঠিক আছে? হ্যাঁ, নতুন উৎপাদিত একটা টিস্যু, ঠিক আছে, নতুন উৎপাদিত একটা টিস্যু যেটা মেইনলি হচ্ছে রোগমুক্ত, সেটাকে আমরা বলবো হচ্ছে মেরিস্টেম কালচার বা মেরিস্টেম, ঠিক আছে? তারপরে হ্যাপ্লয়েড লাইন কোথায় ঘটে? শুধুমাত্র ডিম্বাণু, শুক্রাণু বা পরাগধানী থেকে হ্যাপ্লয়েড উদ্ভিদ যদি তৈরি করো, পরাগ রেণু বা পরাগধানী থেকে, সেটাকে তুমি বলবা হচ্ছে হ্যাপ্লয়েড উদ্ভিদ, যেমন গ্র্যামিনিসি, সোলানাসি এবং ক্রুসিফেরি। নতুন এডিশনের বইতে মনে হয় আরো একটা অ্যাড করছে, একটু দেখে নিও তো। আচ্ছা, তারপরে যাও টিস্যু কালচারের ধাপ কি কি আছে, ধাপগুলো একটু ভালো করে পড়বা। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে নিচের কোনটি টিস্যু কালচারের ধাপ নয়, ঠিক আছে? এটা কিন্তু দেয়, ঠিক আছে? এটা কেমনে খাই টমেটো ভাই? উপরে টমেটো, নিচে নিচে হচ্ছে, মানে বুঝছো না, উপরে টমেটো ধরে নিচে আলু ধরে, দুইটা তো একই রকম, আলু খাবা টমেটো খাবা, কিন্তু একই উদ্ভিদে ধরে জন্য বলা হয় টমেটো, ঠিক আছে? তাহলে পরীক্ষায় কোশ্চেন আসবে নিচের কোনটি টিস্যু কালচারের ধাপ নয়। তাহলে চিত্রগুলো দেখো, দেখো তো প্রথমেই তুমি কি করবা? উন্নত গুণসম্পন্ন এবং রোগমুক্ত একটা উদ্ভিদকে এক্সপ্ল্যান্টের জন্য নির্বাচন করবা, মানে এটাকে তুমি কেটে নিবা, ঠিক আছে? চিত্রগুলো একটু দেখো ভাইয়ারা। তারপর কি করবা বলতো ভাইয়া? আবাদ মাধ্যম তৈরি করবা। আবাদ মাধ্যম বা মিডিয়াম কি জিনিস বলতো? কালচার মিডিয়াম বলি এটাকে। এই যে তোমরা চিত্র দেখতে পাচ্ছ, জেলির মতো থকথকে একটা পদার্থ তৈরি করছি আমরা। এটার মধ্যে কি কি আছে? ভিটামিন আছে, পুষ্টি আছে, ফাইটো হরমোন আছে, সুক্রোজ আছে। উদ্ভিদের জন্য যা যা লাগে সবগুলোকে লাগে, ঠিক আছে? এই সেমি আগার কেন বলা হয়? এই যে সেমি সলিড পদার্থ, এই জন্য এটাকে বলা হয় এগার মাধ্যম, বুঝছো? এগার বলতে এখানে সেমি সলিড বোঝাইছে, বুঝছো? তাহলে এখন এত পুষ্টি দিলা, তারপর সে এক্সপ্যান্ডার কি করতে হবে? এটাকে জীবাণুমুক্ত করে নিতে হবে। জীবাণুমুক্ত করার জন্য এই যে একটা ওভেনের মতো দেখছো, একটা ওভেনের মতো যন্ত্রের মধ্যে প্রবেশ করাই দিবা।
এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি অটোক্লেভ। কি বলি বলতো এটাকে আমরা? এটাকে আমরা বলি অটোক্লেভ। এই অটোক্লেভের মধ্যে প্রবেশ করাই দিবা, ঠিক আছে? এবং অটোক্লেভ কত ডিগ্রি টেম্পারেচার? 121 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াস বলো? 121 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, কেন 121 ডিগ্রি সেলসিয়াস বলো তো ভাইয়া? কারণ হচ্ছে ব্যাকটেরিয়া গুলা সাধারণত 100 ডিগ্রি সেলসিয়াসে মরে যায়। কিন্তু সমস্যা কি বলতো ভাইয়া? হ্যাঁ, মেডিকেল এখানে ডেন্টিস্টে না ভাই, মেডিকেলের সব জায়গায় এই অটোক্লেভ থাকে। কিন্তু যারা ব্যাকটেরিয়ার স্পোর আছে না, ব্যাকটেরিয়ার স্পোর 121 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় মারা যায়, এর চেয়ে কম ডিগ্রি তাপমাত্রায় মারা যায় না। বুঝছো? তাহলে স্পোরকে মারার জন্য কি করা হয়? 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করা হয়। সবাইকে বোঝাতে পারছি? হ্যাঁ, ক্যান্ডেল হচ্ছে ইউনিট। আর এখানে চাপ কত রাখতে হবে? 15 পাউন্ড। এটা হচ্ছে 15 পাউন্ড। এলবি পার স্কোয়ার ফিট বলতে এখানে বোঝাইছে 50 পাউন্ড, ঠিক আছে? এবং 20 মিনিট রাখতে হবে। এটা পরীক্ষায় এমসিকিউতে আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অটোক্লেভের কি কি শর্ত লাগে? ঠিক আছে, অটোক্লেভের কি কি শর্ত লাগে? ঠিক আছে, এটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা হচ্ছে 121 ডিগ্রি সেলসিয়াস, 15 পাউন্ড, আর একটা হচ্ছে 20 মিনিট। ওকে, আচ্ছা। ওকে, আরে গাছ দিয়ে কেন তুমি করবা? গাছ দেওয়ার আগেই তুমি ওই মাধ্যমটাকে জীবাণুমুক্ত করে নিবা, বুঝছো? তারপরে দেখো, এবার তুমি গাছটা দিয়ে কিছুদিন রেখে দিবা, তখন দেখো গাছ থেকে একটা পাতা থেকে ছোট ছোট, ঠিক আছে, পাউন্ড বোঝাইছে, পাউন্ড, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কিছুদিনের মধ্যে দেখো এখান থেকে কুচি কুচি পাতা বের হয়েছে, অনেকগুলো পাতা বের হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এটা, হ্যাঁ বাইজিৎ তুমি ঠিকই বলছো, অপারেশন থিয়েটারে অটোক্লেভ থাকে। তাহলে এই যে দেখো, এটাকেই তুমি বলতেছো হচ্ছে কেলাস। দেখছো ছোট্ট ছোট্ট কত গাছ বের হয়েছে, এটাকেই তুমি বলতেছো কেলাস। তারপরে কেলাসটাকে আমি কি করব? মূল উৎপাদক মাধ্যমে চলে দিব, মানে এখন তো আর মূল দরকার, রুট তৈরি করতে হবে না। মূল ছাড়া, ঠিক আছে, ও পানি কেমনে করবে? ঠিক আছে, মূল ছাড়াও পানি কেমনে করবে? ঠিক আছে, ওটা কেলাস তৈরি হয়েছে তো কেবল ছোট, এই জন্য ওমন দেখা যাচ্ছে। তারপরে মূলগুলো তৈরি হলে এই যে দেখো এখানে দেখা যাচ্ছে কত মূল তৈরি হবে, আরো কিছুদিন রেখে দিবা, খাবার দিবা, দেখো কত মূল বা শিকড় তৈরি হবে। তারপর এটাকে প্রাকৃতিক পরিবেশে আমরা স্থানান্তর করে দিব, যখনই বড় হয়ে যাবে এই দেখো প্রাকৃতিক পরিবেশে ছোট্ট ছোট্ট চারা করে তুলে দিব। ঠিক আছে, আচ্ছা, ওকে, ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড, ওকে। তাহলে খাবার কি দিব তোমাকে বললামই বাইজি, ওই যে এগার মাধ্যমে যা যা খাবার দিছো, পুষ্টি, ফাইটোহরমোন, ভিটামিন, খনিজ লবণ, এগুলো দিবা, ঠিক আছে? তারপরে এটাকে আমরা মাটিতে, উর্বর একটা মাটিতে রোপণ করে দিব। ওকে, আচ্ছা। হ্যাঁ, লাক্স টেম্পারেচার একক। এবার টিস্যু কালচারে কি কি সুবিধা আছে এটা সুন্দর করে এমসিকিউ এর জন্য পড়ে ফেলবা। টিস্যু কালচারের কি কি সুবিধা আছে এমসিকিউ এর জন্য পড়ে ফেলবা। এখন আসো, টিস্যু কালচার তো আমরা উদ্ভিদের ক্ষেত্রে বললাম, প্রাণীর ক্ষেত্রে বায়োটেকনোলজিকে আমরা কিভাবে অ্যাপ্লাই করি? প্রাণীর ক্ষেত্রে বায়োটেকনোলজিকে আমরা কিভাবে অ্যাপ্লাই করি? প্রথমে আসো প্লাজমিড। ব্যাকটেরিয়া চ্যাপ্টারে পড়ছো না ভাইয়া প্লাজমিডের কথা? ঠিক আছে, এই যে দেখো, তাহলে এখানে কি পড়বে? এই যে এখানে হচ্ছে একটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ দেওয়া আছে, দেখছো? যে ব্যাকটেরিয়ার নিজস্ব একটা ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোমের বাইরে একটা এক্সট্রা ক্রোমোজোমাল বৃত্তাকার ডিএনএ থাকে, সেটাকে প্লাজমিড বলা হয়। এটা সুবিধা হচ্ছে ব্যাকটেরিয়াকে থেকে এটাকে বের করে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে? এটাকে একসাথে বের করে নিয়ে যাওয়া যায়। আবার এটার মধ্যে কি করা যায় বলতো? এটাকে এর মধ্যে এন্ট্রি করানো যায়, বুঝছো? এটাকে কি করানো যায়? এর মধ্যে এন্ট্রিও করানো যায়, ঠিক আছে? তাহলে এটাকে বলা হয় প্লাজমিড। তাহলে ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএ অণুকে প্লাজমিড বলা হয়, ঠিক আছে? ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএ অণুকে আমরা কি বলি বলতো? প্লাজমিড বলি, ঠিক আছে? আচ্ছা, যেমন ইস্টে পাওয়া যায়। প্লাজমিডের বৈশিষ্ট্যগুলা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন একটা দ্বিসূত্রক অণু, কত ওজন থাকবে, অল্প কিছু সংখ্যক জিন থাকবে, এই কথাগুলোকে ঘোরাই দিবে। রেস্ট্রিকশন এনজাইম যারা কাটতে পারবা, কনজুগেশন দ্বারা স্থানান্তর করতে পারবা, এবং রাসায়নিক বস্তু তৈরি করতে পারে, যেমন কোলসিন, ভাইব্রোসিন, কিছু পদার্থ তৈরি করতে পারে, বৈশিষ্ট্যগুলো পরীক্ষায় আসবে। আচ্ছা, এখান থেকে একটা জিনিস বলে দেই, প্লাজমিড আবিষ্কার কে করছে? আমি অন্যান্য চ্যাপ্টারে কিন্তু এত আবিষ্কারকের নাম বলি না, এই চ্যাপ্টারে আবিষ্কারকের নাম পড়তে হবে ল্যাডারবার্গ। এটা ডিউতে আসছিল 14-15 সালে। প্লাজমিড আবিষ্কার কে করছিল? ল্যাডারবার্গ, ঠিক আছে? প্লাজমিড থেকে প্রত্যেক বছরই সব জায়গায় কোশ্চেন আসে। সো কোনোবার বিজ্ঞানীর নাম, কোনোবার বৈশিষ্ট্য, ঠিক আছে? তাহলে ল্যাডারবার্গ প্রথম প্লাজমিড আবিষ্কার করে। এবার প্লাজমিডের প্রকারভেদ কি কি আছে দেখো, 4 প্রকারের আছে। নতুন বইতে মনে হয় 3 প্রকার আবার বলে দিছে, যাই হোক দেখে নিও। যে এফ এফ ডট প্লাজমিড, যেটা হচ্ছে যে প্লাজমিড জেনেটিক উপাদান একটা থেকে আরেকটা জায়গায় জেনেটিক পদার্থকে স্থানান্তর করবে তাকে বলবা এফ এফ ড্যাশ প্লাজমিড। যেটা রেজিস্ট্যান্ট বা প্রতিরোধ তৈরি করতে পারে তাকে তুমি বলবা আর প্লাজমিড।
ঠিক আছে, যেটা অ্যান্টিবায়োটিক প্রতিরোধ করতে পারে সেটা হচ্ছে আর প্লাজমিড। আর যেটা কোলিসিন নামক একটা প্রোটিন, ঠিক আছে, কোলিসিন নামক একটা রাসায়নিক পদার্থ তৈরি করতে পারে তাকে বলবা কোল প্লাজমিড। আর ভিরুলেন্স প্লাজমিড হচ্ছে রোগ সৃষ্টি করতে পারে। নামগুলা পড়বা, পরীক্ষায় কোশ্চেনটা এভাবে আসবে, নিচের কোনটি প্লাজমিডের প্রকার ভেদ নয়, কোনটি কি কাজ করে? তাহলে এফ এফ ড্যাশ জেনেটিক উৎপাদন, আর প্লাজমিড প্রতিরোধ, কোল প্লাজমিড কোলিসিন, এবং ভিরুলেন্স হচ্ছে রোগ সৃষ্টি করে। জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং কি? প্লাজমিড কেন পড়লাম? জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং করার জন্য। জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং কি কথাটা খেয়াল করো। ধরো এটা একটা জিন, এটা একটা ডিএনএ, আমি এই ডিএনএ কোনো একটা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য যদি অ্যাড করে দেই, আমি এখানে কি করলাম, একটা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য এখানে অ্যাড করে দিলাম, এই যেখানে একটা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য অ্যাড করে দিলাম, তাহলে কি হলো বলো, আমি ডিএনএ কে মডিফিকেশন করে দিলাম, তাই না? তাহলে এই ডিএনএ মডিফিকেশন করাকেই বলা হয় জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কি? যে টেকনোলজি ব্যবহার করে আমরা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং করি সেই টেকনোলজিকেই বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। বুঝতে পেরেছো? যে টেকনোলজি ব্যবহার করে আমরা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং করি সেই টেকনোলজিকেই বলা হয় জেনেটিক রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। আচ্ছা, যেমন ধরো ইনসুলিনের কথা ভাবি, যে আমাদের মানবদেহের জন্য ইনসুলিন তৈরি করা হয়, ঠিক আছে? তাহলে ধরো এটা হচ্ছে একটা প্লাজমিড, সেটাকে আমি প্রথমে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে ফেলবো। কেটে ফেলে সেখানে কি করব, লাইগেজ এনজাইম দিয়ে আমার যে কাঙ্ক্ষিত ডিএনএ, সেই কাঙ্ক্ষিত ডিএনএ মানে যে ডিএনএটা যে পার্টটা ইনসুলিন তৈরি করতে পারে সেটা অ্যাড করে দিব। তাহলে এটা হয়ে গেল একটা মডিফাইড ডিএনএ বা জেনেটিক্যালি মডিফাইড ডিএনএ হয়ে গেল। এখন এটাকে আমি আবার ইকোলাই ব্যাকটেরিয়ামের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে গিয়ে আমি তো এরকম বারবার করে এরকম এই মেকানিজমটা করতে পারবো না। আমি এটা এখন ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে দিলাম, তোমরা জানো ব্যাকটেরিয়া প্রায় 30 মিনিটে 300টা ব্যাকটেরিয়া তৈরি করতে পারে। কিভাবে? এই তোমার দ্বি বিভাজন পদ্ধতিতে। এখান থেকে সে অনেক অনেক ব্যাকটেরিয়া তৈরি করবে এবং প্রত্যেকটা ব্যাকটেরিয়ার মধ্যে এমন ডিএনএ আছে যেটা ইনসুলিন তৈরি করতে পারতেছে। এই ইনসুলিনটাকে আমরা সংগ্রহ করে বাজারে বোতলজাত করে বিক্রি করি, ঠিক আছে? এই ইনসুলিনটাই কিন্তু মানবদেহ দেওয়া হয়। এখন এই ইনসুলিনটার কোয়ালিটি কিন্তু তোমার হিউম্যান বডিতে যে ইনসুলিন তৈরি হয় একদম ওইটার মতোই। কেন? হিউম্যান বডির ডিএনএ থেকে এটাকে কানেক্ট করা হয়েছে, তাই না? কিন্তু আগে কিন্তু ওই যে গরুর বডি থেকে ইনসুলিন কালেক্ট করা হতো, জানো, বা প্রাণী দেহ থেকে ইনসুলিন কালেক্ট করা হতো। সেই ইনসুলিন মানবদেহে দিলে অ্যালার্জিক রিয়াকশন হইতো, ফলে মানুষের অনেক সমস্যা তৈরি হইতো। কিন্তু এখন দেখো এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে আমরা মানুষের বডিতে যেরকম ইনসুলিন তৈরি হয় হুবহু সেরকম ইনসুলিনই তৈরি করতে পারি। ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে এখান থেকে আমরা কি কি কোশ্চেন করবো বলো তো? এখান থেকে মেইনলি কোশ্চেনটা আসবে, যেমন আমি তোমাকে বলি, এখান থেকে কোশ্চেন আসবে যে কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়েছিল। এই যে দেখো, ইনসুলিন তৈরিতে ধরো কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়েছে, ইকোলাই ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার নামগুলো কিন্তু পরীক্ষায় আসে, এক এক জায়গায় এক এক ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। ঠিক আছে? আচ্ছা, ওকে। তারপর চলে আসো, হ্যাঁ, ইনসুলিন, ইনসুলিন সাবকিউটেনিয়াস দেয়। আচ্ছা, এবার চলে আসো রিকম্বিনেন্ট ডিএনএর প্রধান প্রধান ধাপ কি কি আছে, এই যে ধাপগুলা পড়ে ফেলবা। স্পেশালি এই যে বাহক নির্বাচন, কি কি বাহক ব্যবহার করা হয় উদাহরণগুলো পড়ে ফেলবা। পরীক্ষায় কিন্তু আসবে কি কি বাহক, অ্যাগ্রোব্যাকটেরিয়াম আছে, ইকোলাই আছে, ঠিক আছে? তারপরে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা হয় বললাম, লাইগেজ এনজাইম দিয়ে সংযোগ করা হয় বললাম। আচ্ছা, এখন তুমি যে রেস্ট্রিকশন এনজাইম, এই যে দেখো রেস্ট্রিকশন এনজাইম, এটা পরীক্ষায় সারা জীবনই আসে, তোমরা সবাই পারো। এটাকে বায়োলজিক্যাল নাইফও বলা হয়, ঠিক আছে, বা বায়োলজিক্যাল ছুরি বলা হয়। এখন আসো, তুমি যে ডিএনএটা মডিফাইড করলা, এটা কি তোমার ইচ্ছা মতো কাজ করতেছে? এটা বুঝবা কেমনে, তাই না? তোমার ইচ্ছা মতো কি কাজ করতেছে এটা বুঝবা কেমনে? বোঝার জন্য তিনটা পদ্ধতি আছে, একটা হচ্ছে পিসিআর টেস্ট, রেস্ট্রিকশন ডাইজেশনের মাধ্যমে, আর জেনেটিক প্রোবের মাধ্যমে। ঠিক আছে, এই তিনটা পদ্ধতি। এখন এই তিনটা পদ্ধতির ডিটেলস তো আসলে বড় ক্লাসে উঠলে তোমরা শিখবা, কারণ এগুলো অনেক ডিটেলস একটা পদ্ধতি, অনেক জটিল একটা পদ্ধতি। ঠিক আছে, তোমরা শুধু এটুকুই পড়ো, যেমন আমার বার জেনেটিক প্রোবই আসছিল। ঠিক আছে, তো জেনেটিক প্রোব কিসের মতো? অনেকটা মেটাল ডিটেক্টরের মতো। যেমন তুমি যদি একটা ধাতু নিয়ে কোনো একটা মলের মধ্যে ঢুকতে যাও, তাহলে মেটাল ডিটেক্টর সাথে সাথে সেটাকে ডিটেক্ট করে ফেলবে। ঠিক একই রকম ভাবে জেনেটিক প্রোবও তাই। তুমি যে বৈশিষ্ট্যের জন্য এটাকে জেনেটিক্যালি মডিফাইড করছো, সেই বৈশিষ্ট্য যদি থাকেও সাথে সাথে টুং টুং করে তোমাকে জানাই দিবে। ঠিক আছে, তাহলে আপাতত শুধু নামগুলা পড়বা, যে রিকম্বিনেন্ট ডিএনএ কাঙ্ক্ষিত জিন বহন করছে কিনা তা শনাক্ত করা যায় তিনটি পদ্ধতিতে, পিসিআর, রেস্ট্রিকশন ডাইজেশন, আর একটা হচ্ছে জেনেটিক প্রোবের মাধ্যমে। এখন আসো, পিসিআর কি? পিসিআর সম্বন্ধে একটু ধারণা দেই, সম্পূর্ণ না, তোমরা শুধু একটা জিনিস পড়ে রাখবা, পিসিআর এর ফুল মিনিং। এটাই তোমাদের পরীক্ষায় আসবে, মেডিকেলে কিন্তু এই টাইপের কোশ্চেন আসে। পিসিআর এর কারণ স্যাররা জানে পিসিআর তুমি মেডিকেলে উঠলে শিখবা।
তাহলে পিসিআর এর মেইন জিনিস কি? পলিমারের চেইন রিয়াকশন। আচ্ছা, এখানে কি করা হয়, একটা ডিএনএ থেকে ডাবল ডিএনএ থাকে, এই ডাবল ডিএনএ কে প্রথমে কি করা হয়, সিঙ্গেল ডিএনএ করা হয়, এরকম সিঙ্গেল ডিএনএ করা হয়, বুঝছো, দ্বিসূত্রক থেকে একসূত্রক করা হয়। তারপর এটার সাথে একটা নির্দিষ্ট একক যুক্ত করে এটাকে বারবার রেপ্লিকেট করা হয়, মানে ওই ডিএনএটা তৈরি করা হয়। তারপর দেখা হয় এই ডিএনএটা অসংখ্য কপি করে দেখা হয় এই ডিএনএটা আসলেই কাজ করতেছে কিনা। এর সাথে আরো অনেক কিছু আছে, ঠিক আছে। আচ্ছা, করোনা শনাক্তকরণে আরটিআর পিসিআর মেশিন ব্যবহৃত হয়, একটু ডিফারেন্ট টাইপের, ঠিক আছে। আরটিআর পিসিআর মেশিন ব্যবহৃত হয়, ওকে। আচ্ছা, এবার চলে আসো জিন ক্লোনিং। এটা আসলে পসিবল কিনা এটা নিয়ে সন্দেহ আছে, যে মানব দেহে আসলে ক্লোনিং করা হয়েছে কিনা এটা নিয়ে অনেক অনেক মতবাদ আছে, অনেক তোমার হচ্ছে সংঘর্ষ আছে যে কে কি বলছে। বাট ডলি নামক একটা ভেড়া আসলেই ক্লোনিং করে তৈরি করা হয়েছিল, এটার প্রমাণ আছে, ঠিক আছে। ভেড়ার স্তন গ্রন্থি থেকে একটা কোষ নিয়ে সেখান থেকে নতুন একটা ভেড়া তৈরি করা হয়েছিল, সেটার নাম ছিল হচ্ছে ডলি, বুঝতে পারছো। সো এটাও কিন্তু জিন ক্লোনিং করেই করা হয়েছে। মানুষকে কি হুবহু ক্লোনিং করা গেছে এটা নিয়ে কনফিউশন আছে, বলা হয়েছিল বিল ক্লিনটন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছিল, কিন্তু পরে এই প্রজেক্টটাকে শাটডাউন করে দেওয়া হয়। বলা হয় এটা একটা প্রকৃতি বিরুদ্ধ কাজ, ঠিক আছে। একটা মানুষের হুবহু যদি কপি তৈরি করে ফেলে এটা একটা প্রকৃতি বিরুদ্ধ কাজ, ঠিক আছে। আচ্ছা, এখন আসো জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার। এটাই তোমাদের এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, লিখে রাখলাম আমি 100% ফর এমসিকিউ, এখান থেকেই মেইনলি তোমাদের এমসিকিউটা আসবে। যেমন হচ্ছে সুপার রাইস বা গোল্ডেন রাইস, ঠিক আছে। এই উদাহরণগুলো ভালো করে পড়বা। যেমন এই যে দেখো সুপার রাইস কি, আমরা বাঙালি বলো তো 3 বেলা ভাত না খেলে পেট ভরে না, কিন্তু ভাত খেলে তো তোমার ভিটামিন এর অভাব পূরণ হবে না। তাই কি করা হলো বলো, বিজ্ঞানীরা কি করলো, যে ঠিক আছে ভাতের মধ্যে ভিটামিন এ ঢুকাই দিব। তখন ধানের এই ডিএনএ এর মধ্যে ভিটামিন এ তৈরির জিন আর আয়রন তৈরির জিন ঢুকাই দেওয়া হলো। তারপর যে এই ধান এই ডিএনএ আলা ধান থেকে যে ধানটা তৈরি হলো, সেই ধানের মধ্যে অটোমেটিকলি ভাবেই কি থাকলো বলতো ভাইয়া, আয়রন থাকলো, ভিটামিন এ থাকলো। তাই তখন কি হলো, এই রাইস খেলে তোমার আর রাতকানা রোগী হবে না, তাহলে আর সবুজ শাকসবজি খাওয়ার দরকার হলো না। এই জন্য এটাকে বলা হয়, ঠিক আছে, এটার জন্য এটাকে বলা হয় সুপার রাইস। কি বলা হয় বলতো, সুপার রাইস, ওকে। তারপর দেখো গুণগত মান উন্নয়নে, যেমন হচ্ছে এই যে ভেড়ার খাদ্য হিসেবে এক ধরনের ঘাস আছে, দেখো যে এক ধরনের ঘাস আছে যেটা খেলে ভেড়ার লোম উন্নত মানের হয়, ঠিক আছে। তাহলে এই তুমি কি করলা, যে ওই খাদ্যের মধ্যে ঠিক ওই জিনিসটা তৈরির জিনটা ঢুকাই দিলা, বাস এখন যে খাদ্য হলো তার মধ্যে উপাদানটা থাকলো, ঠিক আছে। একই রকম ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা দাঁত উদ্ভাবনে, ঠিক আছে, যে টমেটোর মোজাইক ভাইরাসের ক্ষেত্রে এটা করা হয়। নাইট্রোজেন সংবন্ধনে, তোমার যেটা দরকার তুমি সেই বৈশিষ্ট্যটা ওই ডিএনএ এর মধ্যে অ্যাড করে দিবা, সোজা হচ্ছে এটা। উদাহরণগুলো সুন্দর করে পড়ে ফেলবা। এখন চলে আসো, ঠিক আছে, এখন চলে আসো আমরা পড়বো হচ্ছে ইনসুলিনের মধ্যে, ঠিক আছে, ইনসুলিন। আচ্ছা, তাহলে ইনসুলিনের মধ্যে খেয়াল করো যে ইনসুলিন আমরা জানি এর কাজ কি, কিন্তু প্রথম ইনসুলিন তৈরি করছে কোন কোম্পানি, এটা পরীক্ষার জন্য লাগে, ঠিক আছে। ইলি লিলি কোম্পানি, এবং প্রথম বাণিজ্যিকভাবে বাজারজাত করছে কি দিয়ে বলতো, হিউমিলিন নামে প্রথম বাণিজ্যিকভাবে বাজারজাত করছে, ঠিক আছে। আচ্ছা, হিউমিলিন নামে প্রথম বাজারজাত করছে, ঠিক আছে। এখন ইনসুলিনে কি থাকে, মোট 51টা অ্যামাইনো অ্যাসিড থাকে, তার মানে 21টা হচ্ছে চেইন এ আর 30টা থাকে হচ্ছে চেইন বি এর মধ্যে থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপর আসো যে ইন্টারফেরন্সের কাজও কিন্তু আমরা আগেই পড়ায় আসছি, যে ইন্টারফেরন কিভাবে কাজ করে, ভাইরাসের স্বতঃস্ফূর্ত আক্রমণে কাজ করে, এটা প্রতিরক্ষা চ্যাপ্টারে পড়ছে, এখানে বলার কিছু নাই। বাট ইন্টারফেরন আবিষ্কার করছে কে, এটা পরীক্ষার জন্য লাগে, লিন্ডার ম্যান। আমি বলছি না এই চ্যাপ্টার থেকে বিজ্ঞানীর নামগুলো মিস করবা না। প্লাজমিড আবিষ্কার করে ল্যাডারবার্গ, আর ইন্টারফেরন আবিষ্কার করে লিন্ডেন ম্যান, ঠিক আছে, এটা একটু মনে রাখবা। চলে যাও টিস্যু প্লাজমোজেন অ্যাক্টিভেটর, এটা তোমরা খুব একটা ভালো করে জানো না, ঠিক আছে, এটা কিন্তু তোমরা জানো না, ঠিক আছে। আমরা যে ভাত খাই সেটা সুপার রাইস না, ঠিক আছে। তাহলে খেয়াল করো এটা কি হয়, এই যে দেখো এটার মধ্যে কি করলা, তোমার ধরো কারো যদি স্ট্রোক হয়, সেই স্ট্রোকের মধ্যে কি হয়ে গেল বলতো, তাই তোমার ব্লাড ক্লটিং হয়ে গেল, কি হয়ে গেল বলতো, ব্লাড ব্লাড ক্লটিং হয়ে গেল। তাহলে ব্লাড ক্লটিং এর কারণে তার তো আরো অবস্থা খারাপ হয়ে যাবে। তাই রক্ত জমাট বাঁধা থাকে, তোমাকে কি করতে হবে, সরাইতে হবে, তখন তুমি তার মধ্যে টিপিএ দিবা, ইমার্জেন্সি ভাবে কি দিবা, টিপিএ দিবা, বা টিস্যু প্লাজমোজেন অ্যাক্টিভেটর। যেমন এটাকে আমরা বলি স্ট্রেপ্টোকাইনেজ, একটা টিস্যু প্লাজমোনেজেন অ্যাক্টিভেটর। এটা কি করবে বলো, এটা এই ক্লটটাকে তখনই সাথে সাথে গলায় দিবে, ফলে তোমার ব্লাড সার্কুলেশন আবার নর্মাল হয়ে যাবে। এতে কি হবে, স্ট্রোকের ফলে যে তোমার অবনতি হওয়ার কথা ছিল সেই অবনতিটা হবে না।
ঠিক আছে, আমাদের দেশে মনে হয় সুপার রাইস ওভাবে পাওয়া যায় না। আচ্ছা এখন চলে আসো, তাহলে প্রথম বাণিজ্যিকভাবে প্রস্তুত ইনসুলিনের নাম কি হবে? ভেরি গুড, ঠিক আছে, হিউমিলিন হবে। ঠিক আছে, হিউমিলিন হচ্ছে প্রথম বাণিজ্যিকভাবে তৈরি ইনসুলিন। আচ্ছা এখন আসো জিনোম সিকোয়েন্সিং কি? এই যে তোমরা সিআইডি দেখছো না, সবাই বলো তো, সিআইডি তে দেখো না ওই যে ডাক্তার সারুকে, যাকেই হত্যা করো, ঠিক আছে, হ্যাঁ তাই না, বলো দায়া পাতা লাগাও, দায়া জলদি পাতা লাগাও, আছে না? আচ্ছা, তাহলে এই সিআইডি তে দেখো না যাকেই হোক তাকে ধরে ফেলে কিভাবে? ঠিক একই প্রসেসের মাধ্যমে। ধরো তুমি কোনো একটা খুন করতে গিয়ে তুমি এখানে কি করছো, হয়তো ব্লাড আছে, রক্ত, অথবা তোমার স্যালাইভা হতে পারে, অথবা তোমার চুল পড়ে থাকতে পারে, অথবা তুমি কোনো জায়গায় টাচ করছো মানে ফিঙ্গারপ্রিন্ট থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইগুলোর মধ্যে কি হবে, তোমার জাস্ট ধরো আমার কাউকে সন্দেহ মনে হচ্ছে, ঠিক আছে, যে 4-5 জন করতে পারে, ধরো সিসিটিভি ক্যামেরা দেখলাম এরা যাতায়াত করছে, তখন তুমি কি করতে পারো যে এখান থেকে এই ব্লাড স্যাম্পল এগুলো নিয়ে তখন তুমি জিনোম সিকোয়েন্সিং করবা। জিনোম সিকোয়েন্সিং মানে তো জানোই, এই যে AATT, মনে আছে না, যে ডিএনএ এর মধ্যে আমরা এরকম থাকে AGCATT, এরকম একটা সিকোয়েন্স থাকে। এই সিকোয়েন্সটাকে তখন তারা বের করে যাকে সন্দেহ করতেছো তাদের ডিএনএ নমুনা নিয়ে তুমি আবার তার সিকোয়েন্স করবা, যার সাথে মিলে যাবে সে খেয়ে যাবে ধরা। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে জিনোম সিকোয়েন্সিং। তাহলে পাটের জিনোম সিকোয়েন্সিং আবিষ্কার করছে কে? ডক্টর মাকসুদুল আলম। যদিও খুব গর্বের সাথে বাংলাদেশি বিজ্ঞানী লিখছে, কিন্তু বাংলাদেশ তাকে কোনো হেল্পই করে নাই, বুঝাইতে পারছি? সে কিন্তু তার গবেষণাটা করছে ইউরোপিয়ান কান্ট্রিতে। বাংলাদেশ হচ্ছে একটা বলদ কান্ট্রি। কেন? কারণ গবেষণার জন্য কোনো টাকা পয়সা নাই। ঠিক আছে, খালি মানুষ গবেষণা করবে, তুমি বিদেশ থেকে কিনে নিয়ে আসবা, নিজে গবেষণার টাকা দেয় না, বুঝাইতে পারছি? আচ্ছা, এই জন্য বাংলাদেশি বিজ্ঞানী বললেও আসলে তার সকল গবেষণা হয়েছে ইউরোপিয়ান ল্যাবে। ঠিক আছে, আচ্ছা, এই যে কয়েকটা জিনোম সিকোয়েন্সের তথ্য দেওয়া আছে, নাম পড়ে রাখবা। জিনোম সিকোয়েন্সিং এর প্রয়োগ কোথায়, এই যেগুলো পড়ে ফেলবা: অপরাধী শনাক্তকরণ, পিতৃত্ব নির্ধারণ, স্বজন নির্ধারণ। ঠিক আছে, এখন ধরো তোমার একটা বাচ্চা, কি বলে এই ছেলে পেলে, যে দুষ্টু ছেলে পেলে আছে না কিছু, ঠিক আছে, এই যে যেমন বায়োজিৎ, ঠিক আছে, বায়োজিৎ অনেক শখ করে ধরো বিয়ে করলো, বিয়ে করার পরে দেখো বাচ্চা দেখো যে বাচ্চা দেখতে হচ্ছে প্রতিবেশীর মতো। ঠিক আছে, বাচ্চা দেখতে কিসের মতো? প্রতিবেশীর মতো। তখন তো বায়োজিৎ কি করবে বলো? তখন তো বায়োজিৎ হচ্ছে খুব হতাশ হয়ে যাবে। ঠিক আছে, তখন সে কি করবে, আমার কাছে আসবে যে ভাইয়া আপনি ডিএনএটা জিনোম সিকোয়েন্সিং করে দেখেন তো ভাইয়া, এটা আমারই বাচ্চা, ঠিক কিনা, দেখতে তো প্রতিবেশীর মতো লাগে, তাই না? বায়োজিৎ আসবে না আমার কাছে, ভাইয়া বলো? ঠিক আছে, তখন আমি সিকোয়েন্সিং করে দেখে দিব যে আসলে বাচ্চা কি প্রতিবেশীর নাকি বায়োজিদের। সবাইকে বুঝাইতে পারছি? বায়োজিৎ এই তো, ঠিক আছে, এই তো বায়েজিদ বলছে চলে আসবে, তাই না, বলো? হ্যাঁ, তাহলে এই যে দেখো এটাকেই বলা হয় পিতৃত্ব নির্ধারণ। ঠিক আছে, তখন আমরা বায়েজিদের একটা নমুনা দিব, ঠিক আছে, বায়েজিদের একটা নমুনা নিব, ওর বাচ্চার একটা নমুনা নিব, আর যে প্রতিবেশীকে সন্দেহ করতেছো সেই প্রতিবেশীকে নমুনা নিব, দিয়ে জিনোম সিকোয়েন্সিং করব কার সাথে মিলে, হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ফ্যাক্ট। তাহলে এই নামগুলো শুধু পড়ে ফেলো, নিচের কোনটি জিনোম সিকোয়েন্সিং এর প্রয়োগ নয়। ঠিক আছে, আচ্ছা, এবার চলে আসো যে হচ্ছে জীব প্রযুক্তির প্রয়োগে জীব নিরাপত্তার বিধানসমূহ কি কি থাকতে পারে। ঠিক আছে, যে অবশ্যই একটা প্রাতিষ্ঠানিক কাঠামো করতে হবে, এবং ক্ষতিকারক দিক কি কি আছে হ্যান ত্যান এগুলো একটু দেখতে হবে। ঠিক আছে, হ্যান ত্যান ট্যান তোলা পোল কোশ্চেন এটা লাগবে না। এই হচ্ছে তোমার জীব প্রযুক্তি চ্যাপ্টার। ঠিক আছে, তাহলে আমি তোমাকে আবার বলি ভাইয়া, জীব প্রযুক্তি চ্যাপ্টার থেকে আমরা কি কি পড়বো? বিজ্ঞানীর নাম পড়বো, প্লাজমিড, ইন্টারফেরন, ইনসুলিন। ঠিক আছে, প্লাজমিড, ইন্টারফেরন, ইনসুলিন, এই তিনটা ডিটেলস পড়বো। আর ভেক্টর হিসেবে যে যে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়েছে সেই ব্যাকটেরিয়া গুলোকে পড়াই ফেলবা। আচ্ছা, এখন এখান থেকে আরেকটা জিনিস তোমাকে বলে ফেলবো, জিনোম কাকে বলে। জিনোম সিকোয়েন্স থেকে একটা জিনিস বলবো, জিনোম কাকে বলে। ঠিক আছে, সেটা হচ্ছে ভাইয়া দেখো, আমাদের 23 জোড়া ক্রোমোজোম থাকে, তাই না? তাহলে বাবার ইয়েতে কয়টা থাকে? 1 2 3 4 5 6 7 8 9, এরকম করে 23টা থাকে। তাহলে এখানে দেখো হ্যাপ্লয়েড কত? 23টা থাকে। বাবা থেকে 23টা আসে, মা থেকে 23টা আসে, তাহলে এটা হচ্ছে বাবার 23টা ক্রোমোজোম। ঠিক আছে, আর এটা হচ্ছে মায়ের 23টা ক্রোমোজোম।
মায়ের 23টা ক্রোমোজোম। তাহলে এই বাবার মায়ের 23টা একসাথে মিলেই তো আমাদের 46টা ক্রোমোজোম হয়, তাই না? তাহলে আমাদের ক্রোমোজোমের 23টা আছে বাবা থেকে, 23টা আছে মা থেকে, তাই না? তাহলে বাবার যে 23টা ক্রোমোজোমের সেট, ঠিক আছে, বাবার যে 23টা ক্রোমোজোমের সেট, বাবার যে 23টা ক্রোমোজোমের সেট, ঠিক আছে, বাবার যে 23টা ক্রোমোজোমের সেট, এই এক সেট ক্রোমোজোমকে বলা হয় জিনোম। আবার মায়ের যে 23টা ক্রোমোজোমের সেট, এই সেটটাকে বলা হয় জিনোম। বুঝতে পারছো? তার মানে 23টা ক্রোমোজোমের যে সেট, সেটাকেই আমরা বলবো জিনোম। তাহলে আমাদের কয়টা জিনোম আছে বলতো? আমাদের বডিতে 2টা করে জিনোম আছে। সবাইকে বোঝাতে পারছি? এই জিনোমকেই আমরা বলি মাস্টার ব্লুপ্রিন্ট। কি বলি? মাস্টার ব্লু প্রিন্ট। এই জিনোমকে আমরা কি বলি? মাস্টার ব্লুপ্রিন্ট। আর ডিএনএ কে বলি, তোমরা যেটার সাথে গোলাই ফেলো, ডিএনএ কে আমরা বলি মাস্টার মলিকিউল। ডিএনএ হচ্ছে একটা অণু, ডিএনএ কে আমরা বলি মাস্টার মলিকিউল। বুঝতে পেরেছো? দুইটার মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে? ব্লুপ্রিন্ট, হ্যাঁ, এটাই হচ্ছে মাস্টার ব্লুপ্রিন্ট। এই জিনোমকেই আমরা বলবো মাস্টার ব্লুপ্রিন্ট। কেন ব্লুপ্রিন্ট বলে? বাবা মায়ের বৈশিষ্ট্য হুবহু কপি করতে পারে। এই সিডি দেখছো না ছোটবেলায়? ব্লুপ্রিন্ট সিডি খুঁজতা ছোটবেলায়, মনে আছে? ব্লুপ্রিন্ট সিডি গুলার কিন্তু প্রিন্ট খুব ভালো হয়। ছোটবেলায় দেখছো না? এখন তো সব তোমরা ওই যে পিসিতে সব দেখো, তো এই জন্য বুঝো না। আগে যখন আমাদের সময় ছিল, ওই যে ব্লুপ্রিন্ট সিডি পাওয়া যেত, বুঝছো? মানে প্রিন্ট খুবই ভালো, চকচক চকচক করতো। ঠিক আছে, হ্যাঁ, ব্লু রে সিরিজ এটাকে বলা হয়, বুঝছো? তাহলে ব্লু রে সিডি গুলো প্রিন্ট চকচক চকচক করতো। বুঝাইতে পারছি জিনিসটা? ওকে, ভেরি গুড। আরে না জাকিয়া, বাবা মায়ের ছেলের জিনোম আর বাবার জিনোম কখনো সেম তো হবেই না, কারণ ছেলের জিনোমের মধ্যে মায়ের জিনোম ঢুকে যাবে। আচ্ছা, এবার চলে আসো জীবের পরিবেশ সংরক্ষণ ও বিস্তার। ঠিক আছে, জীবের পরিবেশ সংরক্ষণ ও বিস্তার। এটা থেকে দেখো ভাইয়া, কোনো কিছু বোঝানোর নাই। আমি তোমাদের জাস্ট একটা কথাই বলে দিব ভাইয়া, এই চ্যাপ্টার থেকে আমি যেগুলো পড়তে বলবো সেগুলো খুব ভালো করে পড়বা। ঠিক আছে? অনেক কিছু পড়াবো, এখান থেকে অনেক কিছু পড়তে বলবো, হতাশ হয়ে যাবা। কিন্তু আমি তোমাকে বলি, প্রত্যেক বছর এই চ্যাপ্টার থেকে ডিইউতে 3টা থেকে 4টা কোশ্চেন থাকে। কয়টা? 3টা থেকে 4টা কোশ্চেন থাকে। জাহাঙ্গীরনগরে সব সময় 2টা থেকে 3টা কোশ্চেন থাকে এই চ্যাপ্টার থেকে। তারপরে মেডিকেল ভর্তি পরীক্ষায় অ্যাটলিস্ট একটা থাকবেই, কখনো কখনো 2টাও থাকে। বুঝতে পেরেছো? তার মানে সব জায়গায় তুমি এই চ্যাপ্টারটা পাবা। আমরা এই চ্যাপ্টারকে অবহেলা করি, বাট মনে রেখো, তোমার ওই যে চ্যাপ্টার আছে না, শ্বসন চ্যাপ্টার, শারীরতত্ত্ব চ্যাপ্টার, ওর শারীরতত্ত্ব চ্যাপ্টার থেকেও কিন্তু জাস্ট একটা এমসিকিউ আসে। ঠিক আছে, একটা এমসিকিউ আসে। আর এই চ্যাপ্টার থেকে একটা তো আসবেই, তার চেয়ে বেশিও আসবে, এটার ইম্পর্টেন্স কিন্তু অনেক বেশি। সো এই চ্যাপ্টার তোমাদের ভালো করে পড়তে হবে, ঠিক আছে? একটু কঠিন আছে, বুঝছো? যেমন দেখো, প্রথমেই প্রজাতির ডেফিনেশন, এগুলো ইম্পর্টেন্ট না। প্রজাতি কাকে বলে পড়ে ফেলো। জীবগোষ্ঠী বা পপুলেশনের সংজ্ঞা আমি লিখে দিচ্ছি। জীবগোষ্ঠী বা পপুলেশনের সংজ্ঞা, একদম সরাসরি সংজ্ঞাটা আসবে, এবং 3টা বৈশিষ্ট্য। না করা যায় না সামাইয়া, এভাবে করা যায় না। তারপরে জীবগোষ্ঠী বা পপুলেশনের কি কি বৈশিষ্ট্য আছে, কোনটি বৈশিষ্ট্য নয়, এটা আসবে। এখানে রিটেনের কোনো কিছু কোশ্চেন নাই। এই চ্যাপ্টারে রিটেনের কোশ্চেন হচ্ছে বৈজ্ঞানিক নাম। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে রিটেনে যদি কোশ্চেন আসে, বৈজ্ঞানিক নাম আসবে। জীব সম্প্রদায়ের সংজ্ঞা সরাসরি এমসিকিউতে আসে। ঠিক আছে, জীব সম্প্রদায়ের সংজ্ঞা সরাসরি এমসিকিউতে আসে, এবং তার বৈশিষ্ট্য পড়বা। আচ্ছা, তারপর দেখো, এই যে জীব সম্প্রদায়ের কি কি স্তর বিন্যাস দেখা যায়, নট সো ইম্পর্টেন্ট। বাস্তু সংস্থান, এখান থেকে একটা এমসিকিউ আসবে, স্পেশালি ঢাকা ভার্সিটিতে একটা এমসিকিউ সব সময় দেখা যায়। ঠিক আছে, যেমন তোমাকে যদি এখানে বলি যে এই যে এখানে কি কি থাকবে বলতো, এই হিসেবে কি কি থাকবে, তাই তুমি এখানে খেয়াল করো উৎপাদককে। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই খুব ইম্পর্টেন্ট। যেমন এই যে দেখো, উৎপাদক হিসেবে কে কে থাকবে? ফাইটোপ্ল্যাঙ্কটন। প্রাথমিক খাদক হিসেবে কে থাকে? সেকেন্ডারি খাদক হিসেবে কারা থাকে? এবং টারশিয়ারি খাদক হিসেবে কারা থাকে? এটা আর একটা জিনিস বলি, এটা কোশ্চেন ব্যাংক দেখে আরেকটু পড়বা, কারণ কোশ্চেন ব্যাংকে বিভিন্ন বিভিন্ন টাইপের কোশ্চেন থাকে, যেগুলো বইতে নাই। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, ডিএনএ টেস্ট করা যায়, ডিএমসি তে হয়, গিয়ে করে আইসো। ইকোলজিক্যাল পিরামিড থেকে আমরা কি করব? ইকোলজিক্যাল পিরামিড থেকে আমরা জাস্ট সংজ্ঞা পড়ব আর প্রকারভেদ পড়ব। কি পড়ব বলো ভাইয়া? সংজ্ঞা পড়ব আর প্রকারভেদ পড়ব। ঠিক আছে, যেমন ইকোলজিক্যাল পিরামিড থেকে একটা কোশ্চেন আসে যে নিচের কোন পিরামিডটি দেখা যায় না? তোমার এখানে 3টা আছে, দেখো, সংখ্যার পিরামিড, বায়োমাসের পিরামিড, এবং শক্তির পিরামিড। আর একটা পিরামিড তোমার বইতে কিন্তু আছে, মোট 4টা পিরামিড আছে।
ঠিক আছে, তাহলে এইভাবে কোশ্চেনটা আসে। এবার আসো শক্তি প্রবাহ। শক্তি প্রবাহ জিনিসটা কি জানো? যে একটা গাছ খাবার তৈরি করে, তাহলে সূর্য শক্তি গাছের মধ্যে ঢুকলো, তারপর একটা প্রাইমারি খাদক গাছের পাতা খাইলো, তার মধ্যে ঢুকলো, প্রাইমারি খাদককে সেকেন্ডারি খাদক খাইলো, তার মধ্যে ঢুকলো, সেকেন্ডারি খাদককে টারশিয়ারি খাদক হলো, তার মধ্যে ঢুকলো, আবার যখন সে মারা গেল সেটা মাটির সাথে মিশাই গেল। তাহলে এটা কি আবার গাছের কাছে ব্যাক করে ফিরে আসতেছে? ফিরে আসতেছে না, নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য এটাকে আমরা বলি শক্তির একমুখী প্রবাহ। এটাকে আমরা কি বলবো? শক্তির একমুখী প্রবাহ। ঠিক আছে। প্রভা বলছে ডিএনএ টেস্ট করার কস্ট কেমন ডিএমসি তে? ডিএনএ টেস্ট করার জন্য তোমাকে আগে আইনি নোটিশ করতে হবে, পারমিশন নিতে হবে। তুমি ইচ্ছা করলা তোমাকে ডিএনএ টেস্ট করবে না, বুঝাইতে পারছি? এখানে আইনি জটিলতা আছে। ওকে, পারমিশন নিতে হয় আগে। আচ্ছা, তারপর দেখো চলে আসছো শক্তি প্রবাহের বৈশিষ্ট্য। একমুখী, মূল উৎস, তারপর হচ্ছে সৌরশক্তি যায় এবং যতটুকু খাবা তার মাত্র 10% ব্যবহার হয়, বাকিটুকু ব্যবহার হয় না। এটাকে আমরা বলবো 10% নিয়ম। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? 10% নিয়ম। আচ্ছা, তারপর চলে যাও এই যে পার্থক্যগুলো, সংখ্যার পিরামিড, জীবভরের পিরামিড, শক্তির পিরামিড। ঠিক আছে, এগুলোর পার্থক্য একটু একটু দেখে নিও। ঠিক আছে। আচ্ছা, এখন আসো বিভিন্ন ধরনের উদ্ভিদ, এই যে এইগুলো একটু পরীক্ষার জন্য খুব ভালো করে পড়বা, ইম্পর্টেন্ট জিনিসে চলে আসছে ভাইয়া। যে ভাসমান উদ্ভিদের কি কি বৈশিষ্ট্য থাকে? যেমন এদের তো মূলেরই দরকার হয় না, মূল রোমও থাকে না, ভাসমান মূল থাকতে পারে এবং ফাঁপা থাকবে যাতে ভেসে ভেসে থাকতে পারে। ঠিক আছে। তারপর হচ্ছে এই যে ভাই, তোমার ইচ্ছা যদি, অনেকে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে চাও না তোমরা? জাহাঙ্গীরনগরের বায়োলজি কোশ্চেন কিন্তু কুত্তা কঠিন হয়। ঠিক আছে, ফাউল একটা ভার্সিটি। কেন জানো? এখান থেকে জাহাঙ্গীরনগরের প্রত্যেক বছর এই কঠিন কঠিন বৈজ্ঞানিক নাম দিয়ে কোশ্চেন আসে। জাহাঙ্গীরনগরের রাজশাহী ভার্সিটি, আমার কাছে মনে হয় মেডিকেলে জাহাঙ্গীরনগরের আর রাজশাহী, মানে মেডিকেলের চেয়ে জাহাঙ্গীরনগর রাজশাহীর বায়োলজি কোশ্চেন বেশি কঠিন করে। ঠিক আছে, কঠিন বলা যায় না, ফালতু কোশ্চেন করে। ঠিক আছে। এই যে দেখো, এইখান থেকে এই কোশ্চেন গুলা দিবে যে নিচের কোনটি নিমজ্জিত জলজ উদ্ভিদ, নিচের কোনটি ভাসমান জলজ উদ্ভিদ। হ্যাঁ, রাজশাহী ভার্সিটিও করে, বর্ষা ঠিকই বলছে। মানে এই কোশ্চেন দেখলে তোমার হতাশ লাগা যাবে। আমি তো নিজেই হতাশ হয়ে গেছিলাম এসব দেখে, তাও বৈজ্ঞানিক নাম দেখে। নিচের কোনটি ভাসমান, নিচের কোনটি নিমজ্জিত জলজ উদ্ভিদ, জীবন জি বাংলা বানাই ফেলবে। ঠিক আছে, তাহলে এইগুলো আমি কয়েকটা ইম্পর্টেন্ট নাম তুলে দিচ্ছি, এগুলো পড়তে হবে, পরীক্ষায় আসে। এখন আসো মরুজ উদ্ভিদ। এই যে মরুজ উদ্ভিদ গুলা পড়বা, মরুজ উদ্ভিদের মেইন উদ্দেশ্য কি বলতো ভাইয়া? যে মরুজ উদ্ভিদে তো ভাইয়া কোনো পানি থাকবে না, তাহলে ওদের কি হবে? অনেক অধিক পানি শোষণটা ঠেকাইতে হবে। ঠিক আছে, অধিক পানি শোষণটা ঠেকাইতে হবে। ঠিক আছে, অধিক পানি শোষণ করবে, আর হচ্ছে পানি অপচয়টা রোধ করতে হবে। এই দুইটা জিনিস করতে হবে। এই জন্য কি হবে? অভিস্রবণিক চাপ বেশি, প্রস্বেদন কম হয়, পাতাগুলা কাটায় রূপান্তরিত হয়। পাতা যদি বড় বড় থাকে বেশি বেশি প্রস্বেদন হবে, তাই কাটা হয়ে যায়। তারপরে পত্ররন্ধ্র একদম ভেতরের দিকে ঢুকে যায় যাতে বেশি করে পানি বেরোতে না পারে। ঠিক আছে, আর কাণ্ডগুলো রসালো হয়। ঠিক আছে। আচ্ছা, এখন চলে আসো এই যে মরুজ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম, এখানে যে কয়টা লেখা আছে ভাইয়া, লিখে রাখো। কুত্তা মুখস্থ। ঠিক আছে, কারণ সবাই ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবা, আর ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়াটা জরুরি, তোমার মেডিকেলের ব্যাকআপ হিসেবে থাকবে। এটা মেডিকেলেও যেমন পরীক্ষায় আসে, আর ঢাকা ভার্সিটিতে প্রত্যেক বছর এই না হয় মরুজ উদ্ভিদ, না হয় সুন্দরবনের উদ্ভিদ আসবে। বৈজ্ঞানিক নাম সহ তোমাকে মুখস্থ করিতে হবে। বৈজ্ঞানিক নাম মুখস্থের কোনো ট্রিক্স নাই, বুঝাইতে পারছি? কারণ বৈজ্ঞানিক নাম এমন করে পড়তে হবে যেন যে তুমি একটা অপশন দেখে চিনতে পারো। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন আসিবেই, সবাইকে বোঝাতে পারছি? তবে সুবিধা হচ্ছে বারবার পড়লে আসলে মুখস্থ হয়ে যায়। যেমন আমি মরুজ উদ্ভিদ আর ম্যানগ্রোভ উদ্ভিদ এই দুইটা মুখস্থ করতে পারছিলাম, জলজ উদ্ভিদ আমি টাচও করি নাই, কারণ আমি জানতাম জলজ উদ্ভিদ আমি পারবো না। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল। এবার আসো লোনা মাটির উদ্ভিদ। একইভাবে লোনা মাটির উদ্ভিদটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, সবচেয়ে বেশি। মেডিকেল বলো, ভার্সিটি বলো, সব জায়গায় এটা বেশি আসে যে লোনা মাটির উদ্ভিদের কি কি বৈশিষ্ট্য আছে। ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে দেখো এই যে স্তম্ভমূল বা ঠেসমূল যাতে জোয়ার পানিতে ভেসে না যায়। তারপরে শ্বাসমূল বা নিউমেটোফোর, ওই যে লবণাক্ত পানিতে যখন ডুবে যায় তখন যাতে এই শ্বাসমূল বা নিউমেটোফোর দিয়ে সে ওই অক্সিজেন সাপ্লাই করতে পারে। বায়ু, তারপরে হচ্ছে তোমার বায়ুকুঠুরির মধ্যে অক্সিজেন আটকায় রাখতে পারে। তারপরে হচ্ছে কি হয় বলো? ওই যে জরায়ু অঙ্কুরোদ্গম হয়। জরায়ু অঙ্কুরোদ্গম কি? গাছে ঝুলে থাকা অবস্থায় অঙ্কুরোদ্গম হয়ে যায়, এটাকে বলা হয় জরায়ু অঙ্কুরোদ্গম। এই যে বৈজ্ঞানিক নাম এখানে কম আছে ভাইয়া, আমি সাজেস্ট করব তোমার বইতে লোনা মাটির উদ্ভিদের যতগুলো বৈজ্ঞানিক আছে, ঠিক আছে,
ঠিক আছে, যতগুলো বৈজ্ঞানিক নাম আছে লোনা মাটির উদ্ভিদের মধ্যে, ঠিক আছে, এগুলো সুন্দর করে লিখিতে হইবে। ঠিক আছে, কিচ্ছু করার নাই, লিখে রাখো, কুত্তা মুখস্থ। ঠিক আছে, এইটা ভুল করা যাবে না। এখানে আরো কিছু কম আছে, আমি এখানে কম দেওয়া হয়েছে, আরো লাগবে যেগুলো তোমার বইতে আছে। সুন্দরবন বা লোনামাটির কোনোটা বাদ দেওয়া যাবে না, তুমি যেটা বাদ দিবা তোমার বার সেটাই আসবে। ঠিক আছে না সাজ্জাদ, একটু পরে আরো আছে, আমি বলতেছি কোথায়। সুন্দরবনের একটু বনাঞ্চল আছে না, বনাঞ্চলের মধ্যে আরো আছে। ওকে, এবার চলে যাও, এই যে এখানের পার্থক্যগুলো একটু দেখে রেখো, সমস্যা নাই। চলে আসো বায়োম। বায়োম কথাটার মানে কি বলতো? একই রকম আবহাওয়া, একই রকম মাটির গঠন এবং একই ধরনের প্রাণী যদি বাস করে সেটাকেই আমরা বলবো বায়োম। ঠিক আছে, সেটাকে বলবা বায়োম। তাহলে বায়োম কাকে বলে? একই রকম আবহাওয়া, একই রকম তোমার হচ্ছে প্রাণী, একই রকম তোমার মাটির গঠন বা উদ্ভিদ, সেটাকে বলবা তুমি বায়োম। এবং বায়োম হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। মেডিকেলের প্রায় বছরই বায়োম থেকে একটা কোশ্চেন থাকে। ঠিক আছে, প্রতি বছরই মেডিকেলে বায়োম থেকে একটা কোশ্চেন থাকে। যেমন আমি তোমাকে কিছু কোশ্চেন বলি। তুন্দ্রা অঞ্চল, এখান থেকে কোশ্চেন আসে প্রধান উদ্ভিদ কি? তারপরে তুন্দ্রা অঞ্চলের প্রধান উদ্ভিদ হচ্ছে লাইকেন এবং মস। তৃণভূমি থেকে আসছে প্রধান উদ্ভিদ কি? তুমি বলো তৃণভূমির প্রধান উদ্ভিদ কি হবে? কমন সেন্স, তৃণ। আচ্ছা, তৃণভূমির মাটি কেমন থাকে? তৃণভূমির মাটিতে প্রচুর পরিমাণে হিউমাস থাকে, মানে জৈব সার থাকে। এটা পরীক্ষা আসছে। প্রধান কি কি আছে? পর্ণমোচী বনাঞ্চলের প্রধান উদ্ভিদের নাম কি? শাল। আমি যেবার মেডিকেলে পরীক্ষা দিই সেবার এটা আসছিল। ট্রপিক্যাল সিজনাল ফরেস্ট কোথায় পাওয়া যায়? আমাদের বাংলাদেশেরই একটা আছে, নাম হচ্ছে তোমার শালবন। ওই শালবন ট্রপিক্যাল রিজনাল ফরেস্টের মধ্যেই পড়ে। ঠিক আছে, আচ্ছা, এরকম করে কোশ্চেন গুলো আসে। তোমাকে বিগত বছরের কোশ্চেনের প্যাটার্ন বললাম। আর একটু পরে আরো বলতেছি, এই যে দেখো মরুভূমি বায়োম, বৃষ্টিপাত কম হবে। ঠিক আছে, অধিকাংশ উদ্ভিদে ক্রাসালুস্ট্রিয়ান মেথড হবে। ঠিক আছে, ক্যাকটাস, খেজুর, হ্যান ত্যান, এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে তৃণভূমি বায়োম। এই যে দেখো, তৃণভূমি বায়োমের ঘাস হচ্ছে প্রধান ভেজিটেশন, মাটি হিউমাস সমৃদ্ধ। ঠিক আছে, আর কষ্টের কথা শুনতে চাও? দেখছো, আমি এই জন্য বলি মেডিকেল ডিইউ এদের কোশ্চেনের একটা লেভেল আছে, ফালতু কোশ্চেন করে না। ঠিক আছে, ফালতু কোশ্চেন করে না। ঠিক আছে, কিন্তু এই যে রাজশাহী ভার্সিটিতে দেখবা প্রত্যেক বছর কোশ্চেন ব্যাংক খুলে দেখবা, প্রত্যেক বছর কি থাকে বলতো? এই কতটুকু বৃষ্টিপাত হয় সেটা আসে। রাজশাহী ভার্সিটিতে, জাহাঙ্গীরনগর, এইগুলোতে সবচেয়ে বেশি আসে। ঠিক আছে, মানে এদের কোশ্চেনের কোনো লেভেল নাই ভাই। এটা মনে রাখা কোনোদিন পসিবল? কিন্তু প্রত্যেক বছর আসে। ঠিক আছে, হ্যাঁ, এই জন্য হচ্ছে তোমাদেরকে বারবার বলি যে মেডিকেল ডিউতে চান্স পাওয়া কিন্তু ওইগুলোর থেকে ইজি। ওইগুলার কোশ্চেন এত ফাউল করে যে তোমার লাক অনেক ফ্যাক্ট। ঠিক আছে, বা লাক ভালো থাকলে চান্স পাবা, লাক খারাপ থাকলে নাও চান্স পেতে পারো। কিন্তু মেডিকেল ডিউ তাদের কোশ্চেন প্যাটার্নের বাইরে যায় না। যেমন মেডিকেলে কোনোদিনই বৃষ্টিপাত আসে নাই, ঢাকা ভার্সিটিতে কোনোদিনই বৃষ্টিপাত আসে নাই। বুঝতে পারছো? সেইগুলো একটু মনে রাখবা। আমার কাছেও তাই মনে হয়, বুঝছো, মেডিকেলের চেয়ে জাহাঙ্গীরনগরে চান্স পাওয়া কঠিন। ঠিক আছে, আমার কাছেও তাই মনে হয়, কারণ জাহাঙ্গীরনগরের কোশ্চেনে কোনো প্যাটার্ন নাই। সাভানা অঞ্চল কি? সাভানা অঞ্চল হচ্ছে বৃষ্টিপাত একটু কম হয়, আবার যখন বৃষ্টি হয় ভাইসা যায়। এই যে দেখো সাভানা অঞ্চল, ডিসকভারিতে তোমরা এই অঞ্চল দেখছো। ঠিক আছে, শালবন তো অনেক জায়গায় আছে, খালি কুমিল্লাতে কেন থাকবে? ঠিক আছে, আচ্ছা। রুথি বলছে যদি এবার আসে, ভাই শোনো, বিগত 40 বছরে আসে নাই রুথি, তোমাদের বার কেন দিবে? বিগত 40 বছরে আসে নাই। ঠিক আছে, সো প্যারা নাই, আসবে না। তাহলে চলে আসো। আর যদি আসে তুমি তাও পারবা না, বুঝাইতে পারছি রুথি? তুমি চেষ্টা করে দেখো, বৃষ্টিপাতের সেন্টিমিটার মুখস্থ করার চেষ্টা করে দেখো, দেখবা তাও আসবে না। ওকে, আচ্ছা। আচ্ছা, তোমরা ডিউ এর রিটেন নিয়ে এত প্যাথেটিক কেন? আমি তাই বলি, পোলা পাইন্ডে আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? যেদেরকে কি করতে হবে, দড়ি দিয়ে 2 হাত পা বাঁধতে হবে। ঠিক আছে, তারপর নগ্ন নিতম্ব করে বেত দিয়ে ত্রস ত্রস করে পিটাইতে হবে। একই কথা 14 বার বলি, মানে পড়াশোনার বেলায় খোঁজ নাই, খালি হচ্ছে ঢাংঢুং। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে যে তোমার হচ্ছে যে কি বলে, বারবার বলতেছি, ডিউ এর কোশ্চেন ব্যাংক কি খুইলা দেখছো জীবনে যে ডিউ কেমন কোশ্চেন করে? ঠিক আছে, ডিউ কেমন কোশ্চেন করে দেখছো কোনো সময়? যে হচ্ছে ডিউ সব সময় তার বিগত বছরের কোশ্চেন প্যাটার্নের বাইরে যায় না। ডিউ রিটেন কোশ্চেন করছে, সেগুলো কই থেকে করছে একটু কি দেখছো? আগের বছরে যেখান যেখান থেকে এমসিকিউ করছে সেগুলোই রিটেনে তুলে দিছে। সো এই 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 জিনিসটা বলি যে তোমরা খালি ভয় পাও। ভয় পাও কেন ভাই? পড়তে বসো।
পড়তে বসো, বিগত বছরে যে টপিকস গুলো আসছে সেইগুলো আগে কাভার করে তারপর আমাকে বলো যে ভাই বিগত বছরে যে যে টপিকস আসছিল সেগুলো আমি ঝাড়া মুখস্থ করে ফেলছি, ঠিক আছে? তারপরে আমাকে বলো যে ভাইয়া যদি আসে, যদির পিছে সুইটে আছে, যা আসে সেটা পারে না, যদি আসের পিছে সুইটে আছে। এরকম কথা খুবই নিন্দাজনক, ঠিক আছে? আমি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে 41 42 43 তোরা সব খেতার বালিশ, ঠিক আছে, যারা এই ধরনের কোশ্চেন বলিস, ঠিক আছে? তো এই ধরনের চিন্তাই করবা না, তুমি খালি চিন্তা করবা যেগুলো কমন আসবে আমি সেগুলো পাবো, ঠিক আছে? ওকে, ভেরি গুড। এই বকতেছি না কিন্তু তোমাদের, এটা বকতেছি না, সত্য কথা বলতেছি, বুঝছো? সেই ধরনের কোশ্চেন যখনই তোমার মনে এরকম কোশ্চেন আসবে যে যদি আসে, যেমন বায়োলজি বই রিভিশন দিতে গিয়ে তোমাদের মনে এই চিন্তা আসবে যে সব পড়ে যাই, সব পড়ে যাই, ঠিক আছে, সব ভালো করে মুখস্থ করে যেমন করে সব শেষ করতে পারবা না। যখন এরকম মনোভাব আসবে তখনই আমার কথা মনে পড়বে যে ভাইয়া যদি এই সময় থাকতো আমাকে ত্রস টস করে পিটাইতো। সবাইকে বোঝাতে পারছি? ভেরি গুড। ওকে, আচ্ছা, এবার চলে আসো। আর আরেকজন কোশ্চেন কইলো, কে জানি কোশ্চেন করলো যে ভাইয়া আমরা কি বলে অটো পাস ব্যাচ, তাই তোর জন্য আবার একটা কথাই বলতেছে ভাই, তুই 41 42 43 তুই একটা সেরা খেতার বালিশ। কেন জানিস ভাই? কারণ তোরা অটো পাস ব্যাচ, এই জন্য তো তোদের কোশ্চেন আরো সহজ করবে রে ভাই, ঠিক আছে? তুই সেরা খাতার বালিশ না হলে এরকম চিন্তা কেউ করে? ঠিক আছে, অটো পাস জন্য তারা কোশ্চেন সহজ করবে, কারণ স্যাররা জানে এরা পড়াশোনা করে নাই, লকডাউনে ঘুমাইছে, লকডাউনে সে ঘুমাইছে আর বিয়া করছে, ঠিক আছে? আচ্ছা, ওকে, ভেরি গুড, ওকে। আরে আবার মাইন্ড খায় না যে ভাই বকা দিছে, বকা দেই নাই, তোমাদেরকে বোঝাইতেছি, ঠিক আছে? বোঝাইতে গিয়ে উত্তেজিত হয়ে গেছে, ঠিক আছে, তোমরা আমাকে উত্তেজিত করে দিছো বোঝাইতে গিয়ে। আচ্ছা, এই ওকে। মাসুম, জি ভাই। এই বেশি উত্তেজিত হয়ে যাস না। জি ভাই, জি ভাই। আচ্ছা শোন, তুই 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 শেষ করার সময় মানে ডাক দিস যে ভাই শেষ হয়ে গেছে। ওকে ওকে, ঠিক আছে ভাই, আপনি আছেন? হ্যাঁ আছি, আমি আছি। ভাই আপনাকেই তো দরকার, ছেলে পেলে লাস্ট ক্লাসে একটু মোটিভেশন দরকার ভাই। হুম, ঠিক আছে রে। ওকে ভাই, আচ্ছা। ওকে, ঠিক আছে, এখন চলে আসো, এটা বুঝলা। এখন চলে আসো, তারপর সাভানা বায়োম গেল, সাভানা বায়োমের পরে হচ্ছে তুন্দ্রা বায়োম, ঠিক আছে, সাভানা বায়োমের পরে হচ্ছে তুন্দ্রা বায়োম, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তুন্দ্রা বায়োম থেকে পরীক্ষায় কি কোশ্চেন আসছে, এই যে সবচেয়ে উত্তরের বায়োম কোনটা, যেখানে বরফ পড়ে, এই দেখো কত সুন্দর। কে কে কানাডা যেতে চাও বলো তো? ঠিক আছে, কে কে কানাডা যেতে চাও? মেডিকেলে চান্স পাবা, বিয়া শাদী করে বউ নিয়ে কানাডা চলে যাবা, পারবা না? এই যে দেখো কানাডায় কি সুন্দর বরফ পড়ে গেছে, বরফের মধ্যে তুলবা ছবি। এই মোটিভেশন নেই তো তোমাদের পড়াশোনা করা উচিত, বলো? তাহলে এই যে দেখো তুন্দ্রা অঞ্চল কোথায় থেকে সর্ব উত্তরে যাবে, এবং দেখো এই যে দেখো এখানে এই যে কোনটা পড়তে হবে, এখানকার মেইন উদ্ভিদ কি বলতো? মস ও লাইকেন, মস ও লাইকেন, ঠিক আছে, প্রধান উদ্ভিদের নাম কি? মস ও লাইকেন। তাহলে পরীক্ষায় দেখো হেডলাইনটা আসে, সবচেয়ে উত্তরের বায়োমের নাম কি এবং হচ্ছে প্রধান উদ্ভিদের নাম কি, ঠিক আছে, মস ও লাইকেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে যাও। আরে ওরা সবুজ আদা পাইতেছে না, লাল হয়েছে, সুন্দর দেখা যাইতেছে তো। এবার আসো ট্রপিক্যাল রেইন ফরেস্ট, তাই না? ট্রপিক্যাল রেইন ফরেস্ট হচ্ছে অ্যামাজনের মধ্যে, গেছো না বলো তো ভাইয়া, অ্যামাজনের মধ্যে, ঠিক আছে? তাহলে অ্যামাজনে দেখছো যে ম্যান ভার্সেস ওয়াইল্ড যখন দেখছো সেটার মধ্যে কিন্তু তুমি দেখছো যে ট্রপিক্যাল রেইন ফরেস্টে বৃষ্টিপাত অনেক অনেক বেশি হয়, তাই না? আচ্ছা, তো ট্রপিক্যাল রেইন ফরেস্টটা কোথায় থাকে মেইনলি, এটা একটু পরে রাখবা, যে সবচেয়ে বড় ট্রপিক্যাল রেইন ফরেস্ট হচ্ছে অ্যামাজনের অববাহিকা, এবং দ্বিতীয় বৃহত্তম হচ্ছে ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জ, ঠিক আছে, দ্বিতীয় বৃহত্তম হচ্ছে ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জ। ম্যান ভার্সেস ওয়াইল্ড দেখো ডিসকভারিতে, তাহলে বুঝতে পারবা। তারপর ট্রপিক্যাল সিজনাল ফরেস্ট, এখানে কি হবে, বৃষ্টিপাত একটু কম হয়, এবং কি হবে, বর্ষাকালে একটু বেশি বৃষ্টিপাত হয়, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো বাংলাদেশের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, জানোই তো আমাদের দেশে তো এক সময় বৃষ্টিপাত হয়, তাছাড়া তো আর বৃষ্টিপাত হয় না, তাই না? হ্যাঁ, তাহলে বাংলাদেশের শুধু ট্রপিক্যাল সিজনাল ফরেস্ট পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, তারপরে যাও কনিফার, কনিফার কোথায় পাওয়া যায়? যুক্তরাষ্ট্র, ঠিক আছে, যুক্তরাষ্ট্রের দিকে কনিফার বনাঞ্চলটা পাওয়া যায়। এখানকার সুবিধা হচ্ছে তার বৃক্ষগুলো দেখো পাইন, মানে বৃক্ষগুলো দেখছো এত লম্বা লম্বা এবং বড় বড় হয় যে এদের সূর্যের আলো বৃক্ষের গোড়া পর্যন্ত পৌঁছায় না, ঠিক আছে, বৃক্ষের আলো সূর্যের গোড়া পর্যন্ত পৌঁছায় না, এদেরকে বলা হয় কনিফার বনাঞ্চল। তাহলে এটা আমি কি পড়বো? মাটি উর্বর এবং লিটার সমৃদ্ধ, তাই অম্লীয়। লিটার সমৃদ্ধ কথাটার মানে বুঝছো? যে গাছের পাতা, ঠিক আছে, তারপরে হচ্ছে ডালপালা, এগুলো পড়ে পড়ে পানির সাথে মিশে
ঠিক আছে, একদম হচ্ছে একটা কি বলে সারের মতো অবস্থা তৈরি করে রাখে, পিচ্ছিল একটা অবস্থা তৈরি করে রাখে, এটাকে বলা হয় লিটার। ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসো পর্ণঝরা। ঠিক আছে, পর্ণঝরা বা পর্ণমোচী বনাঞ্চল। আমি যেবার মেডিকেলে পরীক্ষা দিছিলাম সেবার এটা আসছিল যে পর্ণঝরা বনাঞ্চলের প্রধান উদ্ভিদের নাম কি, শাল। ঠিক আছে, সেটা পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসো ম্যানগ্রোভ বনাঞ্চল। ঠিক আছে, ম্যানগ্রোভ বনাঞ্চল। ঠিক আছে। আচ্ছা, ওকে, এবার চলে আসো যে হচ্ছে এই ধরনের বনাঞ্চল কোথায় থাকে? ম্যানগ্রোভ তো তুমি জানোই সুন্দরবনে থাকে। এই যে দেখো, এই সুন্দরবনের বনাঞ্চলের নামগুলো একটু পরে আমরা পাবো, সেগুলো একটু পরে ফেলবো। ঠিক আছে। আচ্ছা, ও আচ্ছা, রূপ 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 ভুল বলে ফেলছি, সরি, আবেগে ভুল বলে ফেলছি। ঠিক আছে, আমি বলছি মনে হয়েছে কি সূর্যের আলো বৃক্ষের গোড়া পর্যন্ত পৌঁছায় না, বলে বলছি বৃক্ষের আলো সূর্যের গোড়া পর্যন্ত। আচ্ছা, একই কথা। প্রাণী ভৌগোলিক অঞ্চল, এটা বোঝার এটাই সবচেয়ে বেস্ট ওয়ে। দেখো, প্রাণী ভৌগোলিক অঞ্চল, পৃথিবীর মানচিত্র বিষয়ে যাদের আইডিয়া থাকে তাদের জন্য একটু ইজি হবে। ঠিক আছে, এই যে দেখো, এটা দেখো, নিয়ার্কটিক অঞ্চল, নিওট্রপিক্যাল অঞ্চল, ইথিওপিয়ান অঞ্চল, প্যালিয়ার্কটিক অঞ্চল, এই দেখো অরিয়েন্টাল, আমাদের বাংলাদেশ মানে ভারতীয় উপমহাদেশ, দেখছো? অরিয়েন্টাল দিকে ভালো করে তাকাই দেখবা, পড়ার সময় একটু দেখবা। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এখান থেকে বলি, এটা দেখলে তো তোমরা হতাশ হয়ে যাবা। আমি বলি ওরিয়েন্টালটা আগে খুব ভালো করে পড়ে রাখবা। ওরিয়েন্টালে কোন কোন দেশ আছে সবগুলো আগে ভালো করে পড়বা, আর ওরিয়েন্টালে কোন কোন প্রাণী আছে সেগুলো ভালো করে পড়বা। তারপর নিজেকে ভাববা যে তুমি ধরো এক সময় চাকরি বাকরি করে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেলা, খালি বিদেশে ট্যুর দিলা ট্যুর দিলা, তখন ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়বা। তাই হঠাৎ করে তোমাকে কোশ্চেন করলাম আমি, এখন বাংলাদেশে এখন ট্রেন্ডিং কান্ট্রি কোনটা চলতেছে বলো তো? যেমন এই যে মারামারি করে সবসময় কে, চীন। চীন কোন অঞ্চলে? তুমি কিন্তু ধাপ করে ওরিয়েন্টাল বলে ফেলতে পারো। চীন কিন্তু ওরিয়েন্টালে না, চীন হচ্ছে প্যালিয়ার্কটিক অঞ্চলে। তারপর এই যে ইরান সবসময় মারামারি করতে চায়, ইরান কোন অঞ্চলে? প্যালিয়ার্কটিক অঞ্চলে। আচ্ছা, তারপর অনেকে বলে ভাই আমি অস্ট্রেলিয়া যাব, অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়া অঞ্চলেই পাবা, সমস্যা নাই। ঠিক আছে, এখন আসো হচ্ছে যেমন হচ্ছে এই যে অনেকে বলে ভাই আমি আমেরিকায় সেটেল করব, তাহলে দক্ষিণ আমেরিকা কোন অঞ্চলে? নিওট্রপিক্যাল অঞ্চলে। তারপরে সাহারা মরুভূমির নাম শুনছো? এভাবে কোশ্চেন গুলো হঠাৎ করে দিতেই পারে, সো তুমি একটু পড়ে রাখবা সাহারা মরুভূমি কোন অঞ্চলে? ইথিওপিয়ান অঞ্চলে। তারপরে আর একটা যেমন এই যে মাদাগাস্কারের নাম সবাই শুনছো, ইথিওপিয়ান অঞ্চলে। তারপরে নিয়ার্কটিক অঞ্চলে তেমন বিখ্যাত কেউ নেই, এই যে কানাডা, বললাম না কানাডায় যাবা, কানাডা কোন অঞ্চলে? কানাডা কিন্তু একটু পড়াশোনা করলেই ঠিক আছে, সাথে সাথে নাগরিকত্ব দিয়ে যায়। ইঞ্জিনিয়ার ডাক্তার যাই হোক না, ডাক্তার হয়ে কানাডা যাওয়া কঠিন, ওদের লাইসেন্সিং এক্সাম অনেক কঠিন ডাক্তার হয়ে যাওয়া। ঠিক আছে, বাট হচ্ছে ইঞ্জিনিয়ার হয়ে কানাডা যাওয়া কিন্তু অনেক ইজি। ঠিক আছে। ওকে, আর দেখো এখান থেকে কোন কোন প্রাণী হঠাৎ করে দিতে পারে? হ্যামিং বার্ড, তারপরে হচ্ছে শিম্পাঞ্জি, তারপরে হচ্ছে দেখো স্যালামান্ডার। ঠিক আছে, এগুলো কোন অঞ্চলে? এগুলো একটু পড়ে ফেলবা। ঠিক আছে। আচ্ছা, যেগুলো আর কি দাগানো আছে। ওরিয়েন্টাল অঞ্চল সঙ্গে আর লাগবে না, এই যে দেখো একটু হতাশ করে দেই ওরিয়েন্টাল অঞ্চলের কিছু এন্ডেমিক প্রাণী। ডক্টর হয়ে কোন দেশে যাওয়া ইজি? ডক্টর হয়ে তোমার হচ্ছে ইংল্যান্ড, তারপরে হচ্ছে তোমার মধ্যপ্রাচ্যের দেশ মালদ্বীপ, তারপরে হচ্ছে তোমার অস্ট্রেলিয়া, এগুলোতে যাওয়া খুব ইজি। স্পেশালি আমাদের বাংলাদেশের জন্য ইংল্যান্ডে যাওয়া খুবই সোজা। ঠিক আছে। আর কানাডাতে যাওয়া কেন? কানাডাতে সবগুলোতে এক্সাম দিয়ে যাইতে হয়। ঠিক আছে, এক্সাম দিয়ে যাইতে হয়, লাইসেন্সিং এক্সাম দিতে হয়, অনেক কঠিন কঠিন এক্সাম। হুরু, ইন্ডিয়া যায় কি করবি রে ভাই তুই? ইন্ডিয়া তো বাংলাদেশের চেয়েও খারাপ। ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো আয়শা আসল কথা বলে ফেলছে, বলছে ভাইয়া ইঞ্জিনিয়ার বর নিয়ে তাকে নিয়ে কানাডা চলে যাব। ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসো, এই যে আয়শার মতো চিন্তা ভাবনা করা শিখো। ঠিক আছে, এরকম দুর্বল হলে চলবে। এবার চলে আসো অরিয়েন্টাল অঞ্চলের কিছু এন্ডেমিক প্রাণী, ভাই এটা পড়িতে হইবে, আমার কিচ্ছু করার নাই। যেমন আমি তোমাকে কিছু বলি, ঘড়িয়ালের বৈজ্ঞানিক নাম পরীক্ষায় এসেছে, বারবার এসেছে। তারপরে শুশুকের বৈজ্ঞানিক নাম সিলেটি কাসিম। ঠিক আছে, হ্যাঁ সিলেটি কাসিম, এইগুলো অলরেডি পরীক্ষায় চলে আসছে, সো তোমাকে এগুলোর বৈজ্ঞানিক নাম সহ পড়িতে হইবে। আচ্ছা, ইউএসএ সহজ না, কঠিনও না, মোটামুটি। এখন চলে আসো চিরসবুজ বনাঞ্চল, এগুলো লাগবে না। এই যে দেখো পত্রঝরা বা পর্ণমোচী বনাঞ্চলের নাম দেওয়া আছে, শালের বৈজ্ঞানিক নাম পড়ে রেখো তো, সরিয়া রুবুস্টায়, শালের বৈজ্ঞানিক নামটা একটু পড়ে রেখো। ঠিক আছে। আচ্ছা, ম্যানগ্রোভ বনাঞ্চল, এই যে এখানে দেখো অনেকগুলো বৈজ্ঞানিক নাম আছে, এগুলো সবগুলো পড়ে রাখা আমার কাছে মনে হয় সেফ। ঠিক আছে, এগুলো পড়ে রাখা উচিত। এবার দেখো বাংলাদেশে বিলুপ্ত প্রায় জীবের পরিচিতি,
এই মল্লিকা ঝাঁঝি পড়বা, তালিপাম পড়বা, খুদে বড়লা পড়বা, আর জংলি গোলাপ পড়বা। বাট সবগুলো পড়া ভালো। আর বিলুপ্তপ্রায় প্রজাতি সবগুলাই পড়িতে হইবে, ঠিক আছে? সবগুলাই পড়া ভালো। রাজশকুন, ঘড়িয়াল, ঠিক আছে? এই দুইটা পরীক্ষার জন্য পড়বা, মানে প্রথম তিনটা ভালো করে পড়বা, ঠিক আছে? তাহলে এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টারে ভাই। আমি ইচ্ছা করলেও কমাইতে পারতেছি না, এই জন্য সরি, ঠিক আছে? এখন আসো জীববৈচিত্র্য সংরক্ষণ, ঠিক আছে? জীববৈচিত্র্য সংরক্ষণ কি? ধরো তুমি সুন্দরবনে ঘুরতে গেলা, দেখলা ভাইয়া রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে? হ্যাঁ, স্লাইড থেকে পড়লেও চলবে, ঠিক আছে? স্লাইড থেকে পড়লেও চলবে, ঠিক আছে? স্লাইড থেকে পড়লেও চলবে। কে জানি বলছে যে ভাই আমাদের ডিএমসিএনরা কি ইন্ডিয়ার নিট ওভারকাম করার যোগ্যতা রাখে? তুমি যে কি বলো বিনয়, তুমি কি জানো এবার লন্ডনের একটা পরীক্ষা হয়েছে, এমআরসিপি পরীক্ষা, ঠিক আছে? একটা ডিগ্রি আর কি, পৃথিবীর ওয়ান অফ দা রেকগনাইজড ডিগ্রি। সেই ডিগ্রিতে বাংলাদেশ থেকে একজন সবচেয়ে হাইস্ট মার্ক পাইছে, তুমি জানো? এতগুলা দেশের মধ্যে কি কোন দেশ থেকে হাইস্ট মার্ক পাইছে? বাংলাদেশ থেকে হাইস্ট মার্ক পাইছে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস হচ্ছে এফএমএআরসি মনে হয় ডিগ্রি, মানে আরেকটা ফেলোশিপ ডিগ্রি, সেটা হচ্ছে ইমার্জেন্সি মেডিসিনে। সেটাতেও সর্বোচ্চ মার্কস পাইছে একজন বাংলাদেশি, ঠিক আছে? নতুন একজন, ঠিক আছে? সর্বোচ্চ মার্কস পাইছে, মানে ফেলোশিপ ইন ইমার্জেন্সি মেডিসিন, যেটা খুবই রেয়ার, বুঝতে পারছো? যেটা খুবই রেয়ার, ঠিক আছে? তাহলে তুমি খালি ইন্ডিয়া ইন্ডিয়া করলে হবে না, ঠিক আছে? ইন্ডিয়া ইন্ডিয়া হচ্ছে বাঙালির মানুষের সমস্যা, বুঝো নাই? এই বাংলাদেশের রুগীকে দেখলে মাঝে মাঝে কি মনে হয় জানো? বাংলাদেশের রুগী আর রুগীর অ্যাটেন্ডেন্সকে মাঝে মাঝে এমন মনে হয় যে এরা বুঝাইতে পারি না, তখন এদেরকে কি মনে হয় জানো? ত্রস ত্রস করে পিটাইতে মন চায়, ঠিক আছে? আমার তো মাঝে মাঝে খুব মন চায় যে যখন তেরামি করে খালি একটা জিনিস মন চায়, একটু ত্রস ত্রস করে পিটাই নেই, ঠিক আছে? কারণ এরা এত অশিক্ষিত, এদের জাতি এমন, ঠিক আছে? যে তুমি যদি কাউকে ফ্রি ট্রিটমেন্ট দাও, ঠিক আছে? তুমি যদি কাউকে ফ্রি ট্রিটমেন্ট দাও এই দেশে, সবার আগেও ভাববে কি জানো? যে তুমি হচ্ছে, ঠিক আছে, সে ঠিক আছে, সবার আগে সে ভাববে হচ্ছে তুমি খারাপ ডাক্তার, ঠিক আছে? এই জন্য তারে হচ্ছে কি বলে, ফ্রি ট্রিটমেন্ট দিছো। আবার যদি তুমি তুমি তারে 1,000 টাকা ভিজিট নিয়ে দাও, তখন কবে কি শালার ডাক্তার, কসাই ডাক্তার। সবাইকে বোঝাতে পারছি? হ্যাঁ। তো এই জন্য আমার কাছে মনে হয় কিছু রুগীকে আছে তস তস করে পিটানো উচিত। যাই হোক, তোমরা ডাক্তার হবা, এসব গোপন কথা বলা যাবে না, ঠিক আছে? এটা বাংলাদেশ, ঠিক আছে? ওরা যদি খালি শুনে বিদেশ, মানে বোঝে ভালো, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এটা প্যারা নাই। আচ্ছা, এবার চলে আসো, দেখো না এই যে ভ্যাকসিন নিয়ে কি শুরু করছে। ভ্যাকসিনের গঠনই জানে না বাংলাদেশের ম্যাক্সিমাম শিক্ষিত মানুষ, ঠিক আছে? বাংলাদেশের ম্যাক্সিমাম শিক্ষিত মানুষ, সে জানেই না ভ্যাকসিনের গঠনের মধ্যে কি কি আছে। ধাপধুপ করে করে দিল ভ্যাকসিন নিলে মরে যাবে, বুঝতে পারছি? তাহলে বুঝছো, মানে এরা শিক্ষিত হলেও আসলে অশিক্ষিত, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসো, যাই হোক এসবের মধ্যে না যাই, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ আমরা ইনশাল্লাহ টিকা নিব, আমাদের রেজিস্ট্রেশন চলতেছে, ইনশাল্লাহ নিয়ে নিব, ওকে। হ্যাঁ, শুনলাম এই যে ভ্যাকসিন নিলে কি হয়ে যাবে, শুকুরের চর্বি হিজড়া হয়ে যাবে, বাচ্চা হবে না, জিনিস মেশিন নাকি ছোট হয়ে যাবে, কি কি সব জিনিসপত্র বলে, ঠিক আছে? যাই হোক, এটা বাঙালি দিয়েই সম্ভব, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এসব বাদ দাও। আচ্ছা, এবার চলে আসো আহ জীববৈচিত্র্য সংরক্ষণ। ধরো তুমি সুন্দরবনে ঘুরতে গেলা, দেখবা হচ্ছে ভাই রয়্যাল বেঙ্গল টাইগার বিলুপ্ত হয়ে গেছে, ঠিক আছে? রয়্যাল বেঙ্গল টাইগার কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। আচ্ছা, তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার বিলুপ্ত হয়ে গেছে, তুমি এখন এটাকে সংরক্ষণ করতে চাইলা, তাহলে দেখলা যে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের যে এরিয়ার মধ্যে থাকে, সেই এরিয়াটা তুমি সুন্দর করে চারপাশে কাটা তার দিয়ে বড় বড় দেয়াল দিয়ে ঘিরে দিলা, রয়্যাল বেঙ্গল টাইগার ওখানেই থাকলো, ঠিক আছে? তাহলে তুমি কি বললা যে এটাকে তুমি বলবা ইনসিটু সংরক্ষণ। এখন তোমার শখ হলো না, রয়্যাল বেঙ্গলকে আমি ঠিক বাঁচাবো, ঠিকই আমার বাড়ির সামনে বাঁচাবো। তুমি কি করবা? বাড়ির সামনে নিয়ে এসে, ঠিক আছে, একটা দেয়াল তুলে সুন্দর প্রাকৃতিক পরিবেশ তৈরি করে রাখলা, এটাকে তুমি বলবা এক্সিটু সংরক্ষণ। তাহলে প্রাণী যেখানে বাস করে সেখানে যদি সংরক্ষণ করো তাহলে বলবা ইনসিটু। আর প্রাণী যেখানে বাস করে, ঠিক আছে, প্রাণী যেখানে বাস করে তার যদি বাইরে তুমি সংরক্ষণ করো, সেটাকে বলবা তুমি এক্সিটু সংরক্ষণ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন তোমার পরীক্ষায় কি আসবে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনে যেখান থেকে এগুলো আসে, ইনসিটু সংরক্ষণ কোনটি, এক্সিটু সংরক্ষণ কোনটি, এটা হচ্ছে সহজ কোশ্চেন, ঠিক আছে ভাইরা? আর কঠিন কোশ্চেন আসে যেমন গেম রিজার্ভ, এটা নির্দিষ্ট এলাকা, এখানে কাউকে ঢুকতেও দিবা না, বাইরেও দিবা না। তোমরা তো ভাবো মনে হয় এখানে ভাই খুব খেলা হয়, ঠিক আছে, খুব খেলে দেবে মনে হয় এখানে, আসলে এরকম কিছুই না। তারপরে ফিল জিন ব্যাংক কি? ধরো ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে কেন? কারণ ডাইনোসরের ওই সময় কোনো বিজ্ঞানের উন্নতি ছিল না, তাই ডাইনোসরের জিনকে সংরক্ষণ করে রাখা যায় নাই। কিন্তু ডাইনোসরের জিনকে যদি সংরক্ষণ করে রাখা যেত, তাহলে আমরা কি করতাম? সেখান থেকে টিস্যু কালচার করে হয়তো
জিনোম সিকোয়েন্সিং করে কি বলে জিন ক্লোনিং করে আরেকটা ডাইনোসর তৈরি করতে পারতাম। ঠিক এই জিনিসটাই হচ্ছে ফ্যাক্ট। ওকে, তাহলে নামগুলো পড়বা। বাট কঠিন কোশ্চেন কি আসবে আমি তোমাকে বলি। নিচের কোনটি সাফারি পার্ক, এভাবে যদি কোশ্চেন আসে। নিচের কোনটি ইকো পার্ক, কোথায় কোথায় ইকো পার্ক আছে। তারপরে হচ্ছে এই যে কোথায় কোথায় মস্ট অভেস্ট্রাম আছে, তাই না? তারপরে হচ্ছে যদি কোশ্চেন করে যে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত, জানো তো নাকি? ওকে, তাহলে এই টাইপের কোশ্চেন গুলো যখন করবে, ঠিক আছে, এই টাইপের কোশ্চেন গুলো যখন করবে তখন কিন্তু কঠিন হয়ে যাবে, বুঝছো? যে গেম রিজার্ভ কোথায় আছে, সাফারি পার্ক কোথায় আছে, ইকো পার্ক কয়টা আছে, এই টাইপের কোশ্চেন করলে তোমরা কিন্তু তখন আর পারো না। সো এইগুলো যারা খুব ভালো স্টুডেন্ট তারা এইগুলো একটু পড়ে রেখো, ঠিক আছে ভাইয়া? আচ্ছা হ্যাঁ, এখানে থেকে জিকে কোশ্চেন গুলো বাস। ওকে, তাহলে ইনস্টিটিউট আর এক্সটিটিউটের মধ্যে কি কি অসুবিধা আছে, এই যে দেখো তুমি এখান থেকে একটা পোল কোশ্চেন দিয়ে দাও। আজকে পোল কোশ্চেন একটাই দিব এটা, ঠিক আছে? আয়শা গাজীপুরে যাইতে বলতেছে, ঠিক আছে গাজীপুরে যাব, তোমরা আগে ফ্লাইওভার করে নাও, ঠিক আছে আয়শা? ফ্লাইওভার করলে ঢাকা থেকে ধাপাধুপ চলে যাওয়া যাবে। এই কেমি আমাকে ডাকতেছে যে ভাই কুমিল্লাতেও আসেন, কুমিল্লাতে এসে কি করব, মূত্র বিসর্জন করব। হ্যাঁ ইনশাল্লাহ, তোমরা সবাই চান্স পাও, চান্স পেয়ে সবাই ঢাকায় চলে আসো, এটাই তো সবচেয়ে বেস্ট সলিউশন, বলো? আর মোটামুটি গতবার তো উদ্ভাসের ক্লাস নিতে সব জায়গায় যাওয়া হয়েছিল, এবার তো যাওয়া হয় নাই, ঠিক আছে? এই যে ছেলে পেলে ভুল করে ফেলছে রে, ইনসিটু সংরক্ষণের উদাহরণ ভুল করে ফেলছে। যাই হোক, সাফারি পার্ক হচ্ছে ইনসিটু সংরক্ষণের উদাহরণ, ঠিক আছে? আচ্ছা, ওকে। মানাস তো সরাসরি একবার অ্যাটাক করে ফেলছে, মানাস জিজ্ঞাসা করছে আমার গার্লফ্রেন্ড আছে কিনা। সি সি সি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তোমার ইমানকে পরিশুদ্ধতা দান করুক মিরাজ ভাইয়া, থু থু থু, তোমার জন্য দোয়া করে দিছি। আচ্ছা, এবার চলে আসো হচ্ছে, আমরা তোমার এখন কিছু কোশ্চেন দিব, ঠিক আছে? আমি প্রথমে একটু আমার কথাগুলো বলে দেই, তারপর আমি তোমাদের কোশ্চেন নিয়ে তারপর আমি শাওন ভাইয়ের কাছে হ্যান্ড ওভার করে দিব, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমেই আমাকে একটু জিনিস বলি, যেমন আমি তোমাদের একটা জিনিস বলবো ভাইয়ারা, ঠিক আছে? প্রথম কথা ভাইয়া, এক, কোনো টাইম নষ্ট করবা না, ঠিক আছে? কোনো টাইম নষ্ট করবা না। মনে রেখো টাইম ইজ মানি, বুঝতে পারছি? টাইম ইজ মানি এর কথাটা কারণ কি, তুমি যখন একটুতেই টাইম নষ্ট করবা, ঠিক আছে, এই টাইমের নষ্ট করার কারণে তুমি যদি ঢাকার বাইরে মেডিকেলে চান্স পাও, এটা একটা প্যারা। দুই, তোমার যদি প্রাইভেট মেডিকেলে পড়া যায় সেটাও আর একটা প্যারা, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে ভাইয়া, আমি যেটা তোমরা বলি সবার আগে ফরজ পালন করো, সবার আগে ফরজ পালন করো, মানে একই সাথে দুইটা ইনফরমেশন এখান থেকে বোঝাবো, ঠিক আছে? তাই আসিফ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না, আচ্ছা আসিফ করে দিব, রাগ করো না, ঠিক আছে আসিফ? ওকে, আবার মেডিকেলে চান্স না পাইলে কিন্তু আবার ফ্রেন্ড থেকে আনফ্রেন্ড করে দিব, ঠিক আছে? আচ্ছা, বোটানি বইয়ের উপক্রমণিকা একটু পড়ে রাখা ভালো। আচ্ছা, ওকে। আহ আচ্ছা, আমি একটু ক্যামেরাই অন করি এখন, ঠিক আছে? তাইলে কি বলতেছিলাম, যে প্রথম কথা ভাইয়া, টাইম নষ্ট করবা না। দুই, ফরজ পালন করবা, ঠিক আছে? ফরজ পালন বলতে কি বোঝাইছি জানো? ফরজ পালন বলতে দুইটা জিনিস একসাথে বোঝাইছি, সেটা হচ্ছে যে তোমার কি বলো, এক, ফরজ নামাজ পালন করবা, দুই, ফরজ নামাজ পালন করবা, দুই, 2 নম্বর জিনিস হচ্ছে তোমাকে কি করতে হবে বলো তো ভাইয়া, সেটা হচ্ছে যে আহ তোমার যেগুলো না পড়লেই নয়, ঠিক আছে, যেগুলো না পড়লেই নয়, আমি আগার বলি, বিগত বছরে, আমি বারবার এই কথাটা বলি, তোমরা মেডিকেল অ্যাডমিশন দেওয়ার পর আমার কথার মর্ম বুঝবা। বিগত বছরে মেডিকেলে যে টপিকগুলো থেকে কোশ্চেন আসছে, সেটা বায়োলজি হোক, কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক, জিকে হোক, ইংলিশ হোক, সেই টপিকস গুলাকে ধরে ধরে ঝাঁঝরা করে ফেলবা। সবাইকে বোঝাতে পারছি? সেই টপিকস গুলোকে ধরে ধরে ঝাঁঝরা করে ফেলবা, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, ঠিক আছে? ধরে ধরে ঝাঁঝরা করে ফেলবা, ঠিক আছে? কুত্তার মতো মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? আমি তোমাকে গ্যারান্টি দিতেছি ভাই, তুমি বিগত বছরে যে টপিকস থেকে কোশ্চেন আসছে, সেই টপিকস গুলা যদি তুমি হুবহু ঝাঁঝরা করে ফেলতে পারো, ইনশাল্লাহ তুমি তোমার মেডিকেল মিস যাবে না, ঠিক আছে? অন্তত 20 বছর তো করতেই হবে, ঠিক আছে? অন্তত 20 বছরের কোশ্চেন গুলো তো করতেই হবে, ঠিক আছে? নাম্বার 3 হচ্ছে তোমাকে কি করতে হবে বলতো, যে পরীক্ষার হলে ম্যাক্সিমাম অ্যান্সার করতে হবে,
এবং এটা তোমরা কোচিং এর পরীক্ষায়, ঠিক আছে, ম্যাক্সিমাম অ্যান্সার করা প্র্যাকটিস করতে হবে, ম্যাক্সিমাম অ্যান্সার করা প্র্যাকটিস করতে হবে। যারা সেফ খেলে, যারা রিস্ক নিতে চায় না, তারা কোনোদিন ঢাকার মধ্যে মেডিকেলে ঢুকতেই পারে না, ঠিক আছে? সো তোমাকে এটা ফ্যাক্ট করে ফেলতে হবে, না ডিভাইড করে পড়বা, বুঝছো? কোশ্চেন ব্যাংক বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এভাবে এভাবে করে পড়বা, ঠিক আছে? ম্যাক্সিমাম মানে আমি বলি, আমি হচ্ছে যখন মেডিকেলে পরীক্ষা দেই আমি অ্যান্সার করছিলাম 97টা, ঠিক আছে, 97টা। আমি আশা করছিলাম নেগেটিভ মার্ক সহ কেটে কুটে পাবো 89, কিন্তু পাইছিলাম হচ্ছে 83.5। কারণ মেডিকেলে সবসময় মনে রাখবা, তুমি যেটা এক্সপেক্ট করবা তার চেয়ে 4-5 মার্ক কম বেশি পাবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা একটা ফ্যাক্ট। দেখো আমি কমন পাইছিলাম কয়টা বলো তো? আমি কমন পাইছিলাম হচ্ছে 84টা, ঠিক আছে? আমি কমন পাইছিলাম কতটা বলো? আমি কমন পাইছিলাম হচ্ছে 84টা, ঠিক আছে? আমি কমন পাইছিলাম হচ্ছে 84টা, ঠিক আছে? এই 84টা আমি একদম একটা না 100% শিওর, এই 84টা আমি ধাপধুপ করে দাগাই ফেলছি, ঠিক আছে? প্রথম প্রায় 40 মিনিটের মতো, 35 মিনিটের মধ্যে 84টা ধাক ধাক করে দাগাই ফেলছি, ঠিক আছে? আচ্ছা, তো তারপরে দেখো বাকি যে কোশ্চেন গুলো ছিল 16টা, সেগুলো আমি দ্বিতীয় ধাপে চেষ্টা করছি ধীরে ধীরে। যেমন এর মধ্যে কি ছিল জানো? অনেক ম্যাথ ছিল যেগুলো আমি টাচ করি নাই, কারণ আমি প্রথমেই ম্যাথ করলে মাথা গরম হয়ে যায়, ঠিক আছে? ম্যাথ করলেই মাথা গরম হয়ে যায়, তাই আমি আগে ম্যাথ করি নাই। যে সকল কোশ্চেন ছিল এরকম নিচের কোন উক্তিটি সত্য নয়, কোনটি মিথ্যা নয়, যেগুলো বুঝে করতে হবে, সেগুলো হচ্ছে পেছাই ফেলছিলাম, ঠিক আছে? সেগুলো আমি পরে করব, এভাবে অ্যান্সার করছিলাম, ঠিক আছে? সো এভাবে করে যেগুলো নিয়ে চিন্তা করতে হবে সেটা তুমি সেকেন্ড রিভিশনে করবা, ঠিক আছে? আচ্ছা, তো এর মধ্যে দেখো এই 84-র মধ্যে আমি আরো 13টা কোশ্চেন দাগাইছি, প্রায় ছিল হচ্ছে কিছু ছিল 50-50, আর কিছু ছিল হচ্ছে ম্যাথ। সবাইকে বোঝাতে পারছি? তাহলে তুমি এই জিনিসটা একটু খেয়াল করো যে সে 13টার মধ্যে গিয়ে কিন্তু দেখো, আমি যদি আমার একটা বন্ধুর কথা বলি, সে 82টা দাগায় আসছিল, যে সে 82টা শিওর দাগাইছে, সেই 82টা সে শিওর দাগায় চুপ করে বসেছিল। আরো অনেক কয়টা ছিল যে 50-50 জানতো, যে সে জানতো দুইটার মধ্যে একটা হবে, সে রিস্ক নেয় নাই, সে পাইছিল 74.5, এবং আমাদের বারে লাস্ট মেডিকেলে ছিল 76.5। তুমি বুঝছো? পরে সে কিন্তু এখন প্রাইভেট মেডিকেলে পড়ে। সো এই জিনিসটা আমি সবসময় বিলিভ করি ভাইরা, যারা ম্যাক্সিমাম অ্যান্সার করবা না, স্পেশালি 50-50 গুলো অ্যান্সার করবা না, তারা মনে রাখো যে তুমি ঢাকার মধ্যে মেডিকেলে ঢুকতে পারবা না। সবাইকে বোঝাতে পারছি? ম্যাক্সিমাম তুমি যতগুলা পর্যন্ত 50-50 পর্যন্ত আইডেন্টিফাই করতে পারবা সবগুলা দাগাই দিবা। তুমি যদি এমন হয় তুমি 100টাই পারতেছো, তুমি 100টাই দাগাই দিয়ে আসবা। আমি কি সবাইকে বোঝাতে পারছি? কিন্তু এমন যদি হয় 3টার মধ্যে কনফিউজ, 4টার মধ্যে কনফিউজ, তাইলে টাচও করো না। দুই ভাইয়া, জিকে কখনো আন্দাজে দিবা না, জিকে কখনো আন্দাজে দিবা না, কারণ জিকে কখনো আন্দাজে কাজ করে না। সবাইকে বোঝাতে পারছি? জিকে কখনো আন্দাজে কাজ করে না, সো জিকে কখনো আন্দাজে দিবা না। সবাইকে বোঝাতে পারছি জিনিসটা? সো এটা সবাই খুব ভালো করে মেনটেন করবা, ঠিক আছে ভাইয়ারা? ওকে, সো এগুলো হচ্ছে আমার কথা দুই। লাস্ট অফ অল এখন বলি যে ভাইয়ারা, লাস্ট একটা জিনিস বলি, ইংলিশ। ইংলিশ তুমি কি করবা আমি তোমাকে বলি, উন্মেষ থেকে যে বই দেওয়া হয়েছে, সেই উন্মেষের বইয়ের শুরুতে দেখবা টপিকস লেখা আছে, কোন কোন টপিকস এর উপর পড়তে হবে। সেই টপিকস গুলো উন্মেষের বই তো পড়বাই, আমি পাশাপাশি সাজেস্ট করব বিসিএস এর বই, যেমন প্রফেসরস, MP3, হ্যান ত্যান, এরকম বিসিএস এর অনেক বই পাওয়া যায়। এসব বই দেখে ওই টপিকস থেকে বিসিএস এর কোশ্চেন, মেডিকেলের কোশ্চেন, ভার্সিটি কোশ্চেন টাইনা মুখস্থ করতে থাকবা, দেখবা তোমার ইংলিশের জ্ঞান অনেক বেড়ে যাবে, ঠিক আছে? ইনশাআল্লাহ ইংলিশের জ্ঞান অনেক বেড়ে যাবে। সবাইকে বোঝাতে পারছি? ওকে, আচ্ছা। নিউ বই, নিউ বইয়ের ইনফরমেশন, বায়োলজিটা অন্তত খুবই জরুরি, কেমিস্ট্রি অতটা জরুরি না হলেও লেটেস্ট এডিশনের বই বায়োলজির ক্ষেত্রে পড়াটা জরুরি। সবাইকে বোঝাতে পারছি জিনিসটা? ওকে, লাস্ট একটা কথাই বলে যাবো ভাইয়েরা, সামনে তোমাদের 2 মাস মডেল টেস্ট আসতেছে। এই 2 মাসের মডেল টেস্টে একটা এক্সামও যেন মিস না দাও। যারা এক্সাম মিস দেওয়া শুরু করবা, তার মানে বুঝতে পারবা তুমি ফাঁকিবাজ হয়ে গেছো, তুমি পড়া গ্যাপ পড়া শুরু করবে। আমি বারবার বলতেছি, যারা মডেল টেস্ট দেয় না বা এক্সাম দিতে ভয় পায়, বুঝতে পারবা তার সমস্যা আছে, তাকে দিয়ে মেডিকেলে হবে না, সোজা কথা। সো আমি তোমাদের একটা জিনিসই বলবো ভাইয়া, এক্সাম যেন মিস না যায়। তুমি যদি জীবিত থাকো, তোমার যদি ধরো বউ মরে যায়, ঠিক আছে, তোমার যদি হাত পা ভেঙে যায়, ঠিক আছে, যাই হোক, যে অজুহাতই হোক, তোমাকে কিন্তু পরীক্ষায় অ্যাটেন্ড করতেই হবে। সবাইকে বোঝাতে পারছি জিনিসটা? ভেরি গুড, ওকে। আচ্ছা, তাহলে আমি হচ্ছে শাওন ভাইয়ের কাছে, শাওন ভাই আমার শেষ, আপনি বলতে পারেন এখন। শাওন ভাই,
হ্যাঁ, মাসুম শেষ হয়েছে তোর? জি ভাই আমার শেষ। ওকে। এই কেমন আছো তোমরা সবাই? হ্যালো, মাসুম কি শুনতে পাচ্ছিস না আমাকে মাসুম? জি ভাই শোনা যায়। হ্যাঁ, এই কি অবস্থা তোমাদের বলো তো? আচ্ছা, তোমাদের আজকে লাস্ট ক্লাস ছিল, আমি ওই যে একটু খুলনা আসছি তো এই জন্য আর কি ক্লাসটা নেওয়া হলো না, বা শেষের দিকে এসে বোধহয় অনেক ক্লাসই নেওয়া হয়নি তোমাদের। যাই হোক, এখন আমি একটু বলি সামনের দিনগুলা আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি। তোমাদের পরীক্ষা হচ্ছে এপ্রিলের 2 তারিখে, এখন পর্যন্ত মোস্ট প্রবাবল ডেট। আমি তো ভাবছিলাম যে তোমাদের জানুয়ারিতেও বোধহয় রেজাল্ট হবে না, কিন্তু রেজাল্ট এই মাসুম, তো স্ক্রিন শেয়ারটা কি অফ করে দেওয়া যায় মাসুম? স্ক্রিন শেয়ারিং অফ করে দিব ভাই? ভাই স্ক্রিন শেয়ারিং অফ করে দিব? কি রে শাওন ভাই কই গেল? ভাই নেটে মনে হয় প্রবলেম, নেটে মনে হয় একটু প্রবলেম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই আসতে থাকো, আমি তোমাদের কোশ্চেন করতে পারি। দাগানো বই পড়লেই হবে? অবশ্যই দাগানো বই পড়লে হবে, প্লাস কোশ্চেন ব্যাংক। হ্যাঁ নিশান, যশোর বেড়াতে আসবো, ফিজিক্যালি এক্সাম দিতে চাইলে অনলাইনে ভিডিও দেখতে পারবো। এটা আসলে রাকিব ভাই আনসার দিতে পারবে ভালো, ঠিক আছে। না ইমন খবরদার স্লাইড পড়ো না, ঠিক আছে, খবরদার স্লাইড পড়ো না, ঠিক আছে। এই যে ভাই চলে আসছে। ভাই আমি কি স্ক্রিন শেয়ারিং অফ করব? ভাই আপনি আনমিউট করেন, নিজেকে আনমিউট করেন। হ্যাঁ, আমার নেটওয়ার্কে বোধহয় একটু ঝামেলা করতেছে। এখন ঠিক ভাই আছে না? কথা শুনতে পাচ্ছিস এখন? জি ভাই স্ক্রিন শেয়ারিং আমি অফ করে দিব। হ্যাঁ হ্যাঁ, অফ করে দে, অফ করে দে। Okay, ভাই। সরি, আমি একটু ঝামেলা করতেছি তোমাদের সাথে। যাই হোক, মাসুম ভাই তো আগে আগেই শেষ করে ফেলছে, খুব বেশিক্ষণ টাইম আমি নিব না। তোমাদের আগামীকাল যদি রেজাল্ট হয় হলে তো ভালো, আলহামদুলিল্লাহ, একটা মানে দীর্ঘদিনের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাবা, অফিসিয়ালি তোমরা আহ ভর্তি পরীক্ষার্থী হয়ে যাবে আর কি। তো আমি একটু বলি যে তোমরা, আমি একটু আগের সামনের দিনগুলা কি করা যায়। তোমরা একটু চ্যাট বক্সেও লিখতে পারো যদি কারো স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে কোনো কিছু জানার ব্যাপারে। আমি হয়তো মোটামুটি সবকিছুই টাচ করার চেষ্টা করবো একটু একটু। সবার আগে আসো ভাইয়া, কালকে তো 30শে জানুয়ারি, পরীক্ষা যদি 2রা এপ্রিল হয় সেক্ষেত্রে আমরা নেক্সট 2 মাস কিভাবে আগাতে পারি, তাই না? এপ্রিলের 2 তারিখে পরীক্ষা হওয়া মানে আমাদের ফেব্রুয়ারির 28 দিন, তারপর আবার মার্চেও 30 দিন, প্রায় 60 দিনের মতো টাইম আছে। তোমাকে যদি আমি একটু ভয় পাওয়া দিতে চাই, ধরো আমাদের বায়োলজির জন্য 2টা বই, ফিজিক্সের জন্য 2টা বই, কেমিস্ট্রির জন্য 2টা বই, মানে তোমাকে মেইন বই পড়তে হচ্ছে 6টা, সাথে আবার জেনারেল নলেজ ইংলিশ 8টা। তোমাকে যদি 60 দিন টাইম দেওয়া হয় 8টা সাবজেক্টের জন্য, তুমি কিন্তু 8 দিন করেও পাচ্ছ না। মানে হিসাব করে বলতে গেলে দেখা যাবে এক একটা সাবজেক্ট পড়ার জন্য তুমি এক সপ্তাহ করে পাচ্ছ, মাত্র 7 দিন। আমি শুরুতে একটু ভয় দেখালাম, এখন এখন একটু বলি যে নেক্সট 2 মাস কিভাবে পড়া যায়। আসলে দেখো, 2 মাস কিন্তু অনেক অনেক বেশি সময়। তুমি একদম নতুন করেও যদি প্রিপারেশন নেওয়া শুরু করো, যে আমি একদম এতদিন যা পাপ করছি আল্লাহর দরবারে একদম হাত তুলে মাপ চেয়ে নিয়ে নতুন করে শুরু করবো, একদম গোসল টোসল করে অজু করে, তাইলেও সম্ভব। নতুন করে 2 মাসে পড়ালেখা করে ঢাকা মেডিকেলে চান্স পাওয়া সম্ভব। এখন কথাটা হলো সময়টা আমরা কিভাবে কাজে লাগাতে পারি, আমি সেই টিপস গুলা দিই তোমাদেরকে। তোমাদের পেপার ফাইনাল শুরু হবে 19শে 10 তারিখ বা 9 তারিখ, আই এম নট শিওর, হয়তো 9 বা 10 তারিখে শুরু হবে। ভাই এখন আমরা কি করব বলেন? পেপার ফাইনালে তো পুরা বোটানির 12টা চ্যাপ্টার, জুওলজির এতগুলা চ্যাপ্টার, কেমিস্ট্রির জৈব যৌগ পড়তেই তো আমার 1 সপ্তাহ লাগে ভাইয়া। এখানে সাথে আবার পরিবেশ রসায়ন, অর্থনৈতিক রসায়ন, আমি 2 দিন গ্যাপ বা 1 দিন গ্যাপের মধ্যে কিভাবে পড়ে কি পরীক্ষা দিব? প্রথম কথা, একদমই বিচলিত হওয়া যাবে না। তোমার 10 তারিখে যদি বোটানি পেপার ফাইনাল থাকে, তুমি 5টা বা 6টা চ্যাপ্টার টার্গেট করো, যে আমি এই চ্যাপ্টার গুলা ভালো করে পড়ে শেষ করে ফেলবো। হলো তো 6টা চ্যাপ্টার। তুমি বাকি 6টা কি ভাই পড়বো না? বাকি 6টা পড়ো, চোখ বুলাও, ঠিক আছে। কিন্তু তুমি যদি সবগুলা চ্যাপ্টারই একদম খুব ভালো করে পড়তে যাও, দেখবা যে একদম কিছুই পড়া হবে না। তাহলে কি হলো ভাই, আপনি তো 6টা চ্যাপ্টার ভালো করে পড়তে বললেন, বাকি 6টা চ্যাপ্টার কোনো রকমে একবার হলো, তাহলে এগুলো কি এভাবেই থাকবে? না, এগুলো এভাবে থাকবে না। এরপরে যখন আবার বায়োলজি সাবজেক্ট ফাইনাল হবে, তখন যেটা করবে, তুমি যে চ্যাপ্টার গুলো একটু কম পড়ছিলা ওই চ্যাপ্টার গুলো আগে পড়া শুরু করবা। তাইলে কি হবে, একবারে সব খাওয়া যায় না, তুমি একবারে সব খেতে পারবে না, এটাই হয়। তোমাকে একটু সর্ট আউট করতে হবে যে আমি কোন জায়গাতে টাইম বেশি দিব, কোথায় কম দিব। এখন আসো, আমি একটু টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করা যায়। আমাদের খুব হয়, তোমরা সবাই কোরিলেট করতে পারবা, যে পড়তে বসলে
ওই প্রথম পেজ বের করে কইরাই একবারে দিন দুনিয়া সব শেষ। মানে অধ্যায়ের প্রথম পেজের চেহারাই খারাপ হয়ে যায়। দেখা যায় অনেক সময় পেজটা ছিঁড়েই গেছে বের করে রাখতে। শুরুতে পড়ার স্পিড অনেক কম থাকে। তো এটা খুব ইফেক্টিভ একটা টিপস হবে তোমাদের জন্য, যেটা করবে পড়ার সময় ছোট্ট একটা এরকম টেবিল ঘড়ি রাখবে। আমার পড়ার টেবিলেও থাকে সবসময়। এরকম একটা ঘড়ি রাখবে। এখন ধরো বাজে হচ্ছে ঠিক 8:30, সাপোজ আমি ধরে নিচ্ছি 8:45 বাজে, তো আমি 9টার সময় পড়তে বসবো। আমি ধরো 9টার সময় বায়োটেকনোলজি পড়া শুরু করব। ইউ হ্যাভ টু সেট এ টার্গেট যে যখন 11টা বাজবে বা 10টা বাজবে তার মধ্যে আমাকে এই বায়োটেকনোলজিটা পড়া শেষ করতে হবে। এরকম টার্গেট করলে যেটা হবে, প্রথম 1 ঘন্টায় পড়ার স্পিড খুব একটা থাকবে না, কিন্তু যখন 11টা ছুঁই ছুঁই হবে ঘড়ির কাঁটা বা 10:30 বেজে যাবে, তখন দেখবা তোমার মধ্যে একটু আতঙ্ক কাজ করবে, একটু পালপিটেশন হবে। আরে আমার তো 11টার মধ্যে চ্যাপ্টারটা শেষ করার কথা, আমি তো এখনো এক পেজও পড়ে শেষ করতে পারলাম না। শেষ মোমেন্টে যেটা হবে, তোমার পড়ার স্পিডটা এমনিই বেড়ে যাবে। এটা খুব ইফেক্টিভ একটা টেকনিক, তোমরা অ্যাপ্লাই করে দেখো আজকের পর থেকেই। যেটা হবে, এখন 9টা থেকে 11টার মধ্যে হয়তো বায়োটেকনোলজি শেষ হবে না, কিন্তু তোমার উপর একটা চাপ ক্রিয়েট হওয়ার কারণে তুমি দেখা যাবে নর্মাল যে স্পিডে পড়তা তার চেয়ে আর একটু বেশি স্পিডে পড়তে পারবা। ভাইয়া আপনি কেন এত স্পিডে পড়ার উপর জোর দিচ্ছেন? কারণ এখন তো অনেক কিছু পড়তে হবে, এখন পুরা প্রত্যেক বইয়ের সবগুলা চ্যাপ্টার আমাকে রিভাইজ করে পরীক্ষা দিতে হবে 1 দিন বা 2 দিনের গ্যাপের মধ্যে। এখানে তো আমাকে বসে বসে এর ওর কথা চিন্তা করার সুযোগ নাই। এখন একটু একটু আগুন লাগাইতে হবে, বুঝছো, একটু আগুন লাগায় পড়তে হবে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে একটা টাইম সেভ করার টিপস আর কি। সময় যত বেশি ইউটিলাইজ করা যায় এটা মনে রাখবা। আমি প্রথম থেকেই যাদের সাথে ক্লাস হয়েছে সবসময় পড়ার টেকনিক বলেছি, মেইন বই, সবসময় মেইন বই। তোমার যদি একটু বুঝে পড়ার অভ্যাস থাকে, একটু চোখ কান খোলা থাকে, তাইলে তুমি মেইন বইয়ের যে জিনিসগুলো, তোমরা তো অনেক পরীক্ষা দিয়ে ফেলছো অলরেডি, সো তোমরা জানো যে প্রত্যেকটা চ্যাপ্টারে কোন টপিক গুলা থেকে বেশি কোশ্চেন আসে। যদি একটু চোখ কান খোলা রেখে ওই জিনিসগুলাই বারবার করে পড়ো এবং খুব ইজি কোশ্চেন ভুল না করে আসো, তাহলে ইনশাল্লাহ খারাপ হওয়ার কথা না। এবার তো সিট আরো বেশি হবে ইনশাল্লাহ, সবাই চান্স পেয়ে যাবা। কিন্তু 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 বারবার কিন্তু একটা কথা উচ্চারণ করছি, সেটা হচ্ছে ইজি কোশ্চেন ভুল করা যাবে না। কিছু কিছু কোশ্চেন থাকে ভীষণ সহজ। এখন মাসুম যে পড়ালো আজকে তোমাদেরকে বারবার এক্সিটু ইনস্টিটিউট কথা বললো, আর এগুলো তো আসবে পরীক্ষায়, জাহাঙ্গীরনগর বলো, ডিইউ বলো, মেডিকেল বলো, যে নিচের কোনটি এক্সিটু নয়, নিচের কোনটি ইনসিটু। এখন কিছু কিছু সূক্ষ্ম প্যাচ আছে। ধরো জাতীয় উদ্যান আর উদ্ভিদ উদ্যান। উদ্ভিদ উদ্যান হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, এখানে কিন্তু যে কেউ চাইলেই যেতে পারে। সো এখানে কিন্তু উদ্ভিদের নর্মাল পরিবেশ থাকছে না, ওর জন্য এটা পাস্ট হয়ে যাচ্ছে, এক্স হয়ে যাচ্ছে। তাহলে বোটানিক্যাল গার্ডেন উদ্ভিদ উদ্যান এটা কিন্তু ইনসিটু না, এটা এক্সিটু, ওর জন্য আগের পরিবেশটা এক্স হয়ে গেছে। কিন্তু জাতীয় উদ্যান যেটা, এখানে কিন্তু সবার প্রবেশাধিকার নাই, সংরক্ষিত জায়গা, তাহলে ওই জায়গাটা কিন্তু এক্সিটু না, ওটা কিন্তু ইনসিটু। তো দেখো, এখন কিন্তু তোমার কাছে কঠিন লাগতেছে জাতীয় উদ্যান এক্সিটু না ইনসিটু, জাতীয় উদ্যান ইনসিটু, উদ্ভিদ উদ্যান এক্সিটু, কিন্তু তোমার কিন্তু টপিকটা জানা। ভাইয়া কিন্তু ক্লাসে বলছিল যে এক্সিটু ইনসিটু থেকে কোশ্চেন আসবে, এটা না পারলে কিন্তু এটা দায়ভার পুরোপুরি তোমার উপর বর্তায়। আরেকটা জিনিস, তুমি যখন একটা ইজি কোশ্চেন ভুল করবে তখন কি হবে জানো, যে ছেলে মেয়েগুলা চান্স পাবে এদের চেয়ে তুমি কম্পিটিশনে অনেক পিছিয়ে যাবা। কিন্তু একটা কঠিন কোশ্চেন যদি তুমি ভুল করো বা নাই পারো, এটাতে কিন্তু খুব বেশি কিন্তু যায় আসবে না। ছেলেমেয়েরা কি হয় জানো, একটা দুইটা কোশ্চেন আন্দাজে দাগায়, বা মানে আন্দাজে না, ধরো একটু 50-50 চান্স ছিল, দাগা আসে, ওইটা হয়ে যায়, ওইটাতে পারলে খুশিতে ঢোল পিটায়, বাকবাকুম হয়ে যায়। কিন্তু ও বোকা ছেলে বা বোকা মেয়ে 10টা কোশ্চেনের মধ্যে 5টা ভুল করে আসছে যেগুলো পারতো। তো এই পারা কোশ্চেন গুলা ভুলের কিন্তু মাসুল খুব বেশি দিতে হয়। কারণ যারা চান্স পায় সবাই একই ক্যাটাগরি, যে ছেলেটা ঢাকা মেডিকেলে প্রথম 50 জনের মধ্যে থাকবে, যে একদম ওয়েটিং লিস্টে থাকবে, এরা কিন্তু এমন না যে ও খুব ভালো ও খুব খারাপ। হয়তো পরীক্ষার আগের দিনটা খারাপ গেছে, পরীক্ষার আগের 1 সপ্তাহ মাথা ঠান্ডা রাখতে পারিনি, বা ফেব্রুয়ারি মার্চ মাসে ফোকাস ধরে রাখতে পারিনি। তুমি সেই সেপ্টেম্বর থেকে খুব ভালো করে পড়ালেখা করছো, এখন ফেব্রুয়ারি মার্চে ক্লাস কম, এখন আর তোমার পড়তে খুব একটা ভালো লাগে না, তুমি পরীক্ষায় অনেক প্রেসারে ঘুমাও খালি। টেনশন বেশি হলে কিন্তু ঘুম বেশি হয়। দেখবা যে এই শীতের দিনে তো এমনিই তোমার বডির হিট প্রডিউস করতে অনেক মেটাবলিজমের এনার্জি চলে যায়, এই জন্য খালি ঘুম আসে, লেপের নিচে নামলেই আর উঠতে ইচ্ছা করে না আর কি, বসলেই। তারপরে আবার আহ, ঘুম বেড়ে যাবে, দেখবা পরীক্ষার আগে অনেক ঘুম হবে। তো এইসব যারা স্যাক্রিফাইস করবে না, এরা তো একটু খারাপ করবেই পরীক্ষা, তোমাকে তো কিছু না কিছু স্যাক্রিফাইস করতেই হবে। যাই হোক, তোমাদের সাথে আবার দেখা হবে, আমি শেষ করছি না, আরো কথা বলবো। তোমাদের তো ক্লাস বোধ হয় 9:30 পর্যন্ত, তোমাদের যদি সমস্যা না থাকে আমি হয়তো আরো 10-15 মিনিট কথা বলি তোমাদের সাথে, সাবজেক্ট ধরে ধরে, যে কোন সাবজেক্টে কখন কি কোথায় কি পড়তে হবে। আমাদের হচ্ছে
তোমাদের তো ক্লাস থাকবে, আমরা ক্লাস নিব, তোমাদের যে এক্সাম গুলা হবে ওগুলার কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে এই কোশ্চেনের অ্যান্সার কেন এটা হলো না, এটা হইলো, কোথায় প্যাচটা ছিল। সো এগুলা নিয়েও কথা হবে, তোমাদের সাথে আমাদের দেখা হবে, আজকেই শেষ দেখা না, এটা এটা বিচলিত হওয়ার কোনো কারণ নাই, উন্মেষেই দেখা হবে। এছাড়া জীবন তো খুব ছোট্ট একটা পৃথিবী, কোথাও না কোথাও কারো না কারোর সাথে কখনো দেখা হবেই, ক্যাম্পাসে ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে। তো তাহলে তোমরা নেক্সট পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট গুলা কিভাবে দিবা এটা নিয়ে কথা হলো। এখন আসলে অনেকেই লিখতেছো কয় ঘন্টা পড়বা বা কি করবা। দেখো এখন তো যেহেতু তোমাদের রেজাল্টও হয়ে যাচ্ছে, তোমরা দেখবা খুব দ্রুত সার্কুলার হয়ে যাবে, মেডিকেল, ঢাকা ভার্সিটি, যত বিশ্ববিদ্যালয়গুলো আছে। তো এখনো যদি তোমার মধ্যে ওই আর্জ না আসে যে আমাকে ভালো করতে হবে, তাহলে আসলে হবে না। আমরা ওই যে বলে না, ডিম যদি বাইরে থেকে ফাটাই তাহলে ওটা থেকে ডিম মামলেট হবে, ডিম পোজ হবে। আর ডিমটা যদি নিজের ভেতর থেকে ফুটে আসে, তখন ওখান থেকে একটা নতুন প্রাণের সঞ্চার হবে, বাচ্চা হবে। আর তোমার এক সারাদিন আব্বায় গুতায়, আম্মায় গুতায়, ওই যে তোমাদের মাসুম ভাইয়ের মতো চটাস চটাস করে থাপ্পড় মারে, তারপরে তুমি পড়তে বসলা, এইটা আসলে নট অ্যান ইফেক্টিভ ওয়ে। আমি বহুত ছেলে মেয়ে দেখছি জীবনে, বহুত ছেলে মেয়ের সান্নিধ্য পাওয়ার সুযোগ হয়েছে, এই বাসার টিভি বন্ধ, ফোন বন্ধ, মানে সব সিজ টিজ করে নিয়ে পুরো তালাবদ্ধ অবস্থায় ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত, ইট ডাজন্ট অকার, ইট ডাজন্ট হ্যাপেন, এটা কোনো কিছুতেই ভালো কিছু হয় না এগুলাতে। তোমাকে নিজে রিয়ালাইজ করতে হবে যে আমি আমার জীবনের পরবর্তী যে 2 মাস বা 3 মাস সময় আমি কিভাবে ইউটিলাইজ করব, সময়ের কিভাবে মূল্যায়ন করব। এরপরে তুমি ফিডব্যাক আল্লাহর কাছে চাইতে পারো, আল্লাহ তোমার জন্য যেটা ভালো হবে ওটাই করবে। হয়তো সবাই টিকবা না, এটা শুনতেও খারাপ লাগে, দুই একজন হয়তো মেডিকেলে না পড়ে অন্য কোথাও পড়ে আরো ভালো করবা জীবনে, কিন্তু সময়টাকে কাজে লাগাতে হবে। এখন সেটা তোমার পড়তে যদি 8 ঘন্টায় হয়ে যায়, তুমি বাকি 8 ঘন্টা ঘুমাও। এখন তোমার 8 ঘন্টায় হচ্ছে না, তুমি 12 ঘন্টা পড়ো, তুমি 14 ঘন্টা পড়ো। তোমরা তো অনেকদিন ধরেই বাসায় বসে আছো। হ্যাঁ ভাই, আমরা অনেক মানসিক কষ্টে আছি, এতদিন আমরা পড়ালেখা শুরু করে দিতাম, এই যে জানুয়ারি মাসে তো আমাদের মেডিকেলের ক্লাসই শুরু হয়ে যেত, তো এখনো আমরা এসএসসি রেজাল্টই পেলাম না। ভাইয়া পৃথিবীটাই তো আটকে আছে, এখানে কমপ্লেন করলে কোনো লাভ নাই। আর তুমি অসুস্থ ছিলা, তোমার শরীর খারাপ ছিল, বাসায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ না এগুলা শুনতে চাবে না। নোবডি ওয়ান্টস টু হেয়ার দ্য স্টোরিজ অফ ফেলিওর। তুমি কেন ব্যর্থ হয়েছো জীবনে কেউ শুনতে চাবে না, কিন্তু তুমি যখন সফল হবা তখন তোমার গল্প সবাই শুনবে। তখন তুমি কি করছো এটা সবাই কিউরিয়াস হতে শুনবে। আর তুমি যখন খারাপ করবা তখন সবাই মজা নিবে। তুমি হয়তো বলতে পারো যে জ্বর হয়েছিল, জন্ডিস হয়েছিল, আমি কোভিড পজিটিভ ছিলাম, বাসায় কেউ অসুস্থ ছিল, শুনবে, কিন্তু এটা নিয়ে মজা নিবে পরে আর কি, এক্সকিউজ হিসেবে দেখাচ্ছে। সো টেক ইট দ্যাট ওয়ে, যে লাইফে কেউ ফেলিওরের গল্প শুনতে চায় না। সাকসেসফুল হওয়ার জন্য যা করা দরকার, যে পরিমাণ ইফোর্ট দেওয়া দরকার, সর্বোচ্চ ইফোর্ট দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, বায়োলজির ব্যাপারে কোশ্চেন হচ্ছে, বায়োলজিতে 30টা কোশ্চেন। এখানে কিন্তু তোমরা কিন্তু 30 পাবা এটা খুবই আনলাইকলি, কারণ যেহেতু মেডিকেল এক্সাম, বায়োলজি থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন থাকবে। স্যাররা চাইবে যে তোমাদের বায়োলজির নলেজ কত বেশি এটাই ভালো করে দেখতে। তো বায়োলজি 30-এর মধ্যে 25-এর বেশি পাওয়া ছেলে মেয়ে খুব কমই থাকে, কারণ 3-4টা বা 5টা কোশ্চেন থাকবে যেগুলো তোমাদের আইডিয়াই থাকবে না যে কোত্থেকে আসলো বা কিভাবে আসলো। 25ও যদি পাওয়া যায় বায়োলজিতে, দ্যাটস এ ভেরি গুড স্কোর। বায়োলজিতে 30-র মধ্যে 25। এখন ভাইয়া আমরা কি মেইন বইগুলাই পড়বো? অবশ্যই মেইন বই পড়বে। গাজী আজমল স্যারের একদম লেটেস্ট এডিশনের বই যদি না থাকে, সেক্ষেত্রে আগের এডিশনের বই, সাথে এক্সট্রা ইনফরমেশন বা মেডিট্রিক্স, ঠিক আছে, যত বেশি পড়বে তত ভালো। এরপরে বোটানিও মোটামুটি আবুল হাসান স্যারের বই পড়লে 90% কোশ্চেন কমন পড়বে। আই রিপিট, তুমি কিন্তু কোশ্চেন সব কমন পাবা না। কোশ্চেন দেখা যাবে তুমি পড়ছো গাজী আজমলের বই থেকে, কিন্তু কোশ্চেনটা হচ্ছে আলিম স্যারের বই থেকে, কিন্তু তোমার কিন্তু টপিকটা পড়া, তুমি কিন্তু তথ্যটা জানো। অনেকেই পরীক্ষার হলে যেটা হয় যে গাজী আজমল স্যারের বই পড়ে গেছে, কোশ্চেন হচ্ছে আলিমের বই থেকে, এই জন্য কোশ্চেনের অপশন গুলা বা ল্যাঙ্গুয়েজ গুলা ওর কাছে একটু অন্যরকম লাগতেছে, এই জন্য পরীক্ষার হলে শুরুতেই নার্ভাস হয়ে যায়। এই জিনিস করা যাবে না। তুমি যে টপিকটাই পড়ো, যে অধ্যায়টাই পড়ো, যেখান থেকেই পড়ো, একটু ভালো মতো স্টেবল হতে পড়ো। খাপ ছাড়া পড়ালেখা করে কোনো লাভ নাই। আর যে বলে না হালকার উপর ঝাপসা, এখানে একটু পড়ছি, ওখানে একটু পড়ছি, এটা একটু পড়ছি, হচ্ছে তুমি মেইন জিনিস যেগুলো আমরা 100% দেই, খালি লাল লাইন দাগানো লাইন গুলো পড়ো, কিন্তু ওই জিনিসগুলো ভালো মতো নিজের আয়ত্তে আনো। আচ্ছা, জুওলজি আর বোটানির মধ্যে ছেলেমেয়েরা ইউজুয়ালি খারাপ করে বোটানিতে, কারণ বোটানির এই যে চ্যাপ্টার গুলা তো দেখছো আজকেই, এই যে তোমার আজকে যে পড়লা জীবের পরিবেশ, মানে এখানে বোধহয় কয়েকশো বৈজ্ঞানিক নাম আছে এটার মধ্যে। তারপরে আরো যে কত টপিক আছে ভেতরে, বই খুললেই বুঝতে পারবে। তো আসলে বোটানির চ্যাপ্টার গুলাই বিরক্তিকর, তারপরে আবার এত এত তথ্যবহুল, মানে ছেলেমেয়েরা আসলে খেই ধরে রাখতে পারে না। আমাদের দিকে খেই ধরে রাখা বলে এটাকে, যখন কেউ তালগোল পাকায় ফেলে আর কি। তো তারপরেও কিছু কিছু চ্যাপ্টার থাকে, যেমন বোটানির জন্য অণুজীব, কোষ রসায়ন,
কোষ বিভাজন, তোমরা কিছু কি কি টপিক, কিছু কিছু চ্যাপ্টারের কি আছে যেগুলো থেকে কোশ্চেন থাকবেই। এবং একজন লিখছো দেখলাম শৈবাল ছত্রাক, শৈবাল ছত্রাকে যেমন আসবে অর্থনৈতিক গুরুত্ব থেকে কোশ্চেন, ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব, অ্যাগারিকাসের অর্থনৈতিক গুরুত্ব। তো তোমাকে এগুলা বুঝতে হবে যে আমার দুর্বলতা কোথায়। এই যে যে লিখছো শৈবাল ছত্রাক পারো না, তোমার ভালো লাগে না, ঠিক আছে, তুমি বেছে বেছে পড়ো যে টপিক গুলো একদমই বারবার করে ক্লাসে জোর দেওয়া হয়েছে, যেখান থেকে কোশ্চেন আসবে। বা ফরগেট অ্যাবাউট ক্লাস, ক্লাস করতে পারোনি, অসুস্থ ছিলা, ক্লাসে ভাইয়া বলতে ভুলে গেছিল, তুমি ওই অধ্যায়টায় বিগত বছরের মেডিকেলের কোশ্চেন দেখলেও তো বুঝতে পারবা যে কোন জায়গা থেকে স্যাররা বেশি কোশ্চেন করতেছেন। সো ওই টপিক গুলোর উপরে বেশি জোর দাও। তাহলে আমি জুওলজির জন্য কিছু চ্যাপ্টারের কথা বলি। বোটানির জন্য যেমন বললাম কোষ এত ইম্পর্টেন্ট না, কোষ রসায়নটা বেশি ইম্পর্টেন্ট, কোষ বিভাজনটাও বেশি ইম্পর্টেন্ট, অনুজীবটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে অনুজীব, কোষ বিভাজন, কোষ রসায়ন, শৈবাল ছত্রাক, মস ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি, লাস্ট 5 বছরের অ্যানালাইসিস যদি আমি বলি তাহলে কোশ্চেন বেশি হচ্ছে নগ্নবীজি আবৃতবীজি থেকে, এক্সাম্পল গুলা, যে কোনটার ফলের উদাহরণ কেমন, কোনটার এস্টিভেশন কেমন, কোনটার প্লাসেন্টেশন কেমন। টিস্যু চ্যাপ্টার থেকে খুব একটা কোশ্চেন আসে না ভর্তি পরীক্ষায়। উদ্ভিদের শারীরতত্ত্ব এখানে মেইনলি পার্থক্যগুলা পড়লেই কোশ্চেন কভার পড়বে। আর বায়োটেকনোলজি আর জীবের পরিবেশ চ্যাপ্টার থেকে মেইনলি বায়োটেকনোলজি থেকে পড়বে হচ্ছে যে প্লাজমিড, তারপরে যে লাস্টে ইন্টারফেরন, যে টপিক গুলো আছে এগুলা। আর জীবের পরিবেশ থেকে তোমাদের যদি মেডিকেলে কোশ্চেন আসে মোস্ট লাইকলি আসবে হচ্ছে যে কোনটি জলজ উদ্ভিদ, কোনটি মরুজ উদ্ভিদ, কোনটি লোনামাটির উদ্ভিদ, কোনটি হাইড্রোফাইট, কোনটা মেসোফাইট, কোনটা জেরোফাইট, কোনটা হ্যালোফাইট, এই এক্সাম্পল গুলা গতবারও আসছে বোধহয় না তার আগের বার। তারপরে আর মেইন জিনিসগুলা যে বাংলাদেশ কোন অঞ্চলের অন্তর্গত, অরিয়েন্টাল অঞ্চলের অন্তর্গত, কোনটা এক্সিটু কোনটা ইনসিটু। আর ঢাকা ভার্সিটি থেকে একদম বলেই দেওয়া যায় যে জীবের পরিবেশ থেকে কোন জায়গা থেকে কোশ্চেন আসবে। ওই যে বিলুপ্ত প্রায় প্রাণীর যে চার্ট গুলো আছে না, ঘড়িয়ালের বৈজ্ঞানিক নাম তো 2বার আসছে মেডিকেলে, গ্যাভিয়ালিস গ্যাঞ্জেটিকাস। তো আমি একদম ওভারঅল বোটানির নিয়ে একটু কথা বললাম যে কোন চ্যাপ্টার গুলো কি কি পড়তে হবে, আলাদা করে আবার কথা হবে তোমাদের সাথে যখন দেখা হবে এক একটা পেপার ফাইনাল বা মডেল টেস্টের আগে, একদম সাবজেক্ট ধরে ধরে আমরা অধ্যায়ের টপিক ধরে ধরে কথা বলবো। এখন কেমিস্ট্রি নিয়ে, কেমিস্ট্রির যে 25টা কোশ্চেন, কেমিস্ট্রি ইজ টাফ, রিয়েলি টাফ। কারণ আমি তোমাকে বলি কেমিস্ট্রি কেন টাফ। আমরা যখন ভর্তি পরীক্ষা দিয়েছি তখন বাজারে কিন্তু বই ছিল জাস্ট 2টা কেমিস্ট্রির, শুধু হাজারি স্যারের বই আর কবির স্যারের বই। এখন তো আছে সঞ্জিত কুমার গুহ স্যারের বই, আরো কত বই আছে মার্কেটে। তখন এত সব বইয়ের অনুমোদন ছিল না। এখন ভাইয়া ভর্তি পরীক্ষাতে ওইসব বই থেকে কোশ্চেন হয় না, না তুমি এইভাবে বলতে পারবে না যে ভর্তি পরীক্ষায় ওইসব বই থেকে কোশ্চেন হয় না। কোশ্চেনের প্যাটার্ন কেমন, স্যাররা যারা কোশ্চেন করবেন স্যারদেরকে বই এনে দেওয়া হবে। এখন বই কোত্থেকে এনে দিবে, বই তো আর স্যারদের জন্য নতুন করে প্রিন্ট করবে না। যেখানে কোশ্চেন হবে সেটা যদি ঢাকার স্বাস্থ্য অধিদপ্তর হয়, মহাকালীতে হয়, এটার আশেপাশে কাউকে পাঠাবে বই কিনে আনতে লাইব্রেরিতে। ওই লাইব্রেরিতে যে বলবে একাদশ শ্রেণীর কেমিস্ট্রির বই দেন, বায়োলজির বই দেন, যত বই আছে দেন, যত রাইটারের বই আছে। ঠিক আছে, একদম স্পেসিফিক উল্লেখ করে দিবে না কিন্তু যে বায়োলজির এই বই নিয়ে আসেন, কেমিস্ট্রির এই বই নিয়ে আসেন। তো লাইব্রেরিতে কোন বই থাকবে, যেগুলো স্কুল কলেজে পড়ানো হয়। তো স্কুল কলেজে তো কবিরও পড়ানো হয়, গুহও পড়ানো হয়, ওইদিকে আলিমও পড়ানো হয়, জিওলজির মাজেদাও পড়ানো হয়। এই সব বই নিয়ে স্যারদের কাছে দেওয়া হইলো, স্যারদের কাছে যেটা ভালো লাগলো কোশ্চেন করে দিল। ভাই তাহলে কি সব পড়বো? না, তুমি সব পড়লে কিছুই তো মনে রাখতে পারবে না। তুমি যেটা পড়বে ওইটা ভালো করে পড়ো, যে কোনো একটা বইয়ের তথ্যই ভালো মতো নখদর্পণে রাখো। কেমিস্ট্রির হিসাবটা সহজ। হিসাবটা কেন সহজ? 25টা কোশ্চেন, 10টা চ্যাপ্টার, প্রত্যেক চ্যাপ্টার থেকে রাফলি 2টা বা 3টা কোশ্চেন। এখন ভাই জৈব রসায়ন পারি না, সারাদিন রাত এক সপ্তাহ ধরে খালি জৈব রসায়নই পড়ছো, তাইলে এটারে বলদ বলে গালি দেওয়া ছাড়া আর কোনো অপশনই নাই। কারণ তুমি দেখো বিগত বছরগুলোতে মেডিকেলে জৈব রসায়ন থেকে কয়টা কোশ্চেন আসছে আর ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে কয়টা কোশ্চেন আসছে, তাইলেই বুঝতে পারবা। কোন চ্যাপ্টারকেই ছোট করে দেখার সুযোগ নাই, কোন চ্যাপ্টারই অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়ার সুযোগ নাই। কেমিস্ট্রি ফার্স্ট পেপারের কথা যদি আমাকে বলো, প্রথম চ্যাপ্টার যেটা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, একটু বিরক্তিকর কিন্তু পুরোপুরি তথ্য নির্ভর চ্যাপ্টার। এখানে তোমাকে আসলে নিজে পড়লেই বুঝতে পারবা যে কোত্থেকে কোশ্চেন আসবে। তোমার চার্ট গুলা খুব ভালো করে পড়তে হবে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এক্সাম্পল গুলা। তারপরে হচ্ছে কোনটার বিকল্প উপাদান কি, কোনটা ভালো, বেনজিন ভালো না টলুইন ভালো। জাস্ট চার্ট গুলা পড়ে গেলেই মোটামুটি কোশ্চেন কমন পড়ে যায় তোমার ইয়ে থেকে, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে। গ্লাভস পড়বা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে ভালো করে। কোভিড এর টাইম না, প্রচুর কথাবার্তা হতে পারে গ্লাভস নিয়ে, যে সার্জারি করার সময় যখন ডাক্তার হয়ে যাবে, অপারেশনের সময় হাতে কি গ্লাভস পরবা, সার্জিক্যাল গ্লাভস কি ধরনের গ্লাভস। ঠিক আছে, এটা কি নিওপ্রিন গ্লাভস না নাইট্রাইল গ্লাভস, একজন লিখছে নাইট্রাইন গ্লাভস, ঠিক আছে ভুল লিখছে, এটা হচ্ছে ল্যাটেক্স গ্লাভস। তো এরকম বেসিক জিনিসটা এমনিই পারা যায়, আমি জাস্ট কথায় কথায় একটা বললাম। তাহলে ফার্স্ট পেপারে পরে চলে আসো সেকেন্ড সেকেন্ড চ্যাপ্টার, গুণগত রসায়ন, খুবই সহজ চ্যাপ্টার। শুরুর দিকে যে পরমাণুর মডেল গুলা, কোশ্চেনই আসে না। কোশ্চেন আসবে কোত্থেকে, পরমাণুর স্থায়ী কণিকা কোনগুলা, অস্থায়ী কণিকা কোনগুলা, কোনটা আইসোটোপ, কোনটা আইসোবার, কোনটা আইসোটোন, এগুলা।
ঢাকা ভার্সিটিতে কোয়ান্টাম সংখ্যা থেকে কোশ্চেন আসবেই। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা কোনটা দ্বারা কি নির্দেশ করে, এন এর মান যদি 4 হয় তাহলে এল এর মান কয়টা হইতে পারে, এল 0 হইলে কোন অরবিটাল, একদম বেসিক জিনিস, কোনো ভেতরের কিচ্ছু নাই। তাহলে এটা গেল গুণগত রসায়ন। সেকেন্ড চ্যাপ্টারের শেষের দিকে যেগুলা থাকে এখানে মূলত হচ্ছে শিক্ষা পরীক্ষায় কোনটা কি কালার দেয়, কোন লবণ পরীক্ষা করা যায় কি দ্বারা, তারপর হচ্ছে ক্রোমাটোগ্রাফি, পাতন, এগুলা শুধু প্রয়োগ, এক্সাম্পল গুলা, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন কোন ক্রোমাটোগ্রাফি দিয়ে বের করা যায়, কলাম ক্রোমাটোগ্রাফি দিয়ে বের করা যায়। ঠিক আছে, তো এই এক্সাম্পল গুলা ভালো করে পড়বা, প্রয়োগ গুলা, আর শুরুর দিকে মৌলিক কণিকা গুলা, এখান থেকেই কোশ্চেন আসে গুণগত রসায়নে। চ্যাপ্টার 3 একদম মানে মাদার চ্যাপ্টার, বেসিক চ্যাপ্টার। চ্যাপ্টার 3 তে কারো গারবার থাকা মানে তার কেমিস্ট্রি কিছুই পড়া হয়নি। তোমাকে একদম পর্যায় সারণীর গ্রুপ 1, 2, 13, 14, 15, 16, 17, 18 একদম 5 মিনিটের মধ্যে আমাকে বলার সাথে সাথে লিখে দিতে হবে যে কোনটা কোন গ্রুপের মৌল, কোনটা কোন পর্যায়ের মৌল। তারপর একদম বেসিক গুলা, ডানে গেলে কি হয়, বামে গেলে কি হয়, উপরে নামলে কি হয়, নিচে নামলে কি হয়। চ্যাপ্টার 3 এর জন্য কেমিস্ট্রি ফার্স্ট পেপারে মেডিট্রিক্স ফরজ, ফরজ বলে না যে না করলে কবিরা গুনাহ, ওয়াজিব তো তাও ছাড়া যায় কিন্তু ফরজ তো ছাড়া যায় না। চ্যাপ্টার 3 কেমিস্ট্রি ফার্স্ট পেপারে চ্যাপ্টার 3 এর জন্য মেডিট্রিক্স, আমি বললাম ফরজ। এখানে খুব সুন্দর করে দেওয়া আছে নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার গুলা, তারপরে কোনটা সক্রিয়, কোনটার সক্রিয়তার ক্রম কি, কোনটার জারণ ক্ষমতা বেশি, কোনটার ইলেকট্রন আসক্তি বেশি। কেমিস্ট্রি চ্যাপ্টার 3 তে মাস্ট মেডিট্রিক্স। ঠিক আছে, চ্যাপ্টার 4 এগুলা শুধু দাগানো লাইন পড়লেই হয়। কোশ্চেন আসে 90% টাইমে এনজাইম থেকে, কোনটা ধনাত্মক প্রভাবক, কোনটা অটো প্রভাবক, কোনটা আবিষ্ট প্রভাবক। আর লাস্টের দিকে হাবিজাবি আছে যে লাশাটেলিয়া নীতি কিছু আছে না, হেবার বস পদ্ধতিতে প্রভাবক হিসেবে কি লাগে, আয়রন, প্রভাবক সহায়ক কি, তাপমাত্রা কত, এগুলা। আর লাস্টে আছে কর্মমুখী রসায়ন, খুবই বিরক্তিকর চ্যাপ্টার কিন্তু পড়তে হবে ভাই, কিচ্ছু করার নেই। যারা একটু ফাঁকিবাজ টাইপের আমার মতো, আমি খুব বেশি ফাঁকিবাজ ছিলাম না, কিন্তু যারা কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার 5টা একটু গুছানো প্রিপারেশন চাও, তারা বইটার দাগানো লাইন পড়ার পরে অবশ্যই মেডিট্রিক্সটা পড়বা। মেডিট্রিক্সও ফরজ। কেমিস্ট্রি চ্যাপ্টার ফার্স্ট পেপারের চ্যাপ্টার 5 এর মেডিট্রিক্স ফরজ, আর চ্যাপ্টার 3 তে মেডিট্রিক্স ফরজ, এই দুইটা মাস্ট। ঠিক আছে, তাহলে কেমিস্ট্রি ফার্স্ট পেপার গেল। সেকেন্ড পেপারে আসো পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়নেরও শুরুর দিকে জিনিসপত্রগুলো খুব একটা কঠিন না, যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র বেশিরভাগই ছেলেমেয়েরা পারে। শেষের দিকের যে টপিক গুলো আছে পরিবেশ রসায়নের, কোনটা লুইস অ্যাসিড, কোনটা লুইস ক্ষারক, এগুলা একটু ঝালাই করে নিবা কনসেপশনটা। ইউটিউবে তো অনেক লেকচার পাওয়া যায়, তোমরা এই রিপিটেড লেকচার দেখতে পারো, বা আমাদের ক্লাসও চলতে থাকবে, চেষ্টা করবে এগুলো একটু ক্লিয়ার করে নেওয়া, কোনটা ব্রোনস্টেড লাউরি, কোনটা লুইস অ্যাসিড। ভার্সিটির জন্য, মেডিকেলের জন্য শুরুর দিক থেকেই কোশ্চেন আসবে যে তোমার কোনটা, আমরা কোন স্তরে থাকি, ট্রোপোস্ফিয়ার না স্ট্র্যাটোস্ফিয়ার, জেট বিমান কোন স্তরে চলে, এইগুলা। পরিবেশ রসায়ন গেল। জৈব রসায়ন, জৈব রসায়ন আমি আর ঢুকতেই চাইতেছি না, কারণ তাইলে আর শেষ হবে না। জৈব রসায়ন একবারে না পড়ে অল্প অল্প করে পড়বা, যে শুরু থেকে আমি আজকে অ্যালকাইন পর্যন্ত একটু পড়বো, তাইলে এখন একটু অন্য সাবজেক্ট পড়ে তারপরে আমি অ্যালকোহল, ফেনল, ইথার, অ্যালডিহাইড, কিটোন এক একটা টপিক ধরে ধরে পড়বো। আর আজকে এখন আর জৈব রসায়ন পড়বো না, খালি পলিমারের পার্ট গুলা পড়বো। একবারে সব পড়তে গেলে দেখবা যে জৈব রসায়নের কিছু মনে নেই। তাহলে জৈব রসায়নও গেল মোটামুটি। তড়িৎ রসায়ন তো একদমই সহজ চ্যাপ্টার, তোমাদেরকে যারা পড়াইছে নিশ্চয়ই খুব সুন্দর করে বুঝাইছে। লেকচার আবার দেখে নিবা যে কোনটা সবচেয়ে শক্তিশালী বিজারক, কোনটার জারণ ক্ষমতা বেশি, কোনটার জারণ বিভব বেশি। সক্রিয়তা সিরিজ খুব ভালো করে পড়বা। শুরুর দিকে পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী এগুলার এক্সাম্পল পড়বা। পরিমাণগত রসায়ন তো সব ম্যাথ, পিপিএম এর ম্যাথ আসবে, ডায়াবেটিসের ম্যাথ আসবে, যে একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 9 মিলিমোল পার লিটার, এটা মিলিগ্রাম পার ডেসিলিটারে গেলে কত হবে, 18 দিয়ে গুণ করতে হবে, হয় 18 দিয়ে গুণ নাহলে 18 দিয়ে ভাগ। পিপিএম এর ম্যাথ দেখবা, মোলারিটি, মোল সংখ্যা, এগুলার ম্যাথ শিখে রাখবা, একটাই তো সূত্র সব, সি ইকুয়াল টু এমবি বাই ডাব্লিউ বাই ভি ইন্টু 1000, এই 1000 ডাব্লিউ বাই এমবি, যে যেভাবে করে আর কি। মোল সংখ্যা, মোলারিটি, একটা সূত্র দিয়ে সব ম্যাথ করা যায়। তারপরে যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। অর্থনৈতিক রসায়ন থেকে কোশ্চেন আসবে হচ্ছে শুধু ন্যানো পার্টিকেল থেকে, ন্যানো পার্টিকেল আর কাঁচ, এই দুইটা টপিক পড়লেই মোটামুটি হয়ে যায়। এর বাইরে একটু প্রাকৃতিক গ্যাস, কয়লা, এগুলো একটু একটু করে দেখে রাখবা, কোশ্চেন আসবে ন্যানো পার্টিকেল আর কাঁচ। আর একটু আসতে পারে যে পিট কয়লা সবচেয়ে খারাপ কয়লা, এটাতে পানির পরিমাণ সবচেয়ে বেশি, সবচেয়ে ভালো কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লা, একটু মাথায় রাখলেই হয়। তোমরা আবার মাথাটাতে গরম করে ফেলো না যে ভাই একবারে দিন দুনিয়ার মেডিকেল সিলেবাসে যা আছে সব বলতেছে, কজ আমি থাকি না, তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না, এই জন্য সব অধ্যায়ের কথাবার্তা একটু একটু করে বলতেছি। বায়োলজিও বললাম, কেমিস্ট্রিও বললাম, এখন আসে হচ্ছে ফিজিক্স। আচ্ছা, কেমিস্ট্রির 25টা কোশ্চেনের মধ্যে তোমার আমি বলি যদি তুমি 15, 17, 18-র উপরে পাও তার মানে তোমার পরীক্ষা খুব ভালো হয়েছে, বুঝছো। আর কেমিস্ট্রি 20-এর উপরে তুলতে পারা মানে তুমি ফাটায় দিয়ে আসছো পরীক্ষা একদম। কারণ কেমিস্ট্রি 2-একটা কোশ্চেন থাকে যে স্যাররা একদমই বাইরে থেকে করে, প্লাস্টার অফ প্যারিস, কোনো বইই নাই। স্যাররা যে অর্থোপেডিক্সের ডাক্তাররা হাত ভেঙে গেলে পেঁচায়,
এমনিই দিয়ে দিছে যে দেখেছিলাম এরা পারে কিনা, প্লাস্টার অফ প্যারিস কি। তো এরকম কোশ্চেনই তো থাকে 2-3-4টা, এগুলো তো কেউ পারবা না। তো এই কারণে মনে করো যদি 20 পাও তার মানে ফাটা দিয়ে আসছো পরীক্ষা। আর চেষ্টা করবা কেমিস্ট্রিতে কোনোভাবেই 16-17 কম আসা যাবে না, অ্যাটলিস্ট 15 মিনিমাম। এখন আসো ভাইয়া ফিজিক্সের জায়গাটায় আসো। ফিজিক্সের যে 20টা কোশ্চেন, এই 20টা কোশ্চেনের মধ্যে যদি কেউ 15 পাও, 15 কম পাও, আই এম ভেরি সরি টু সে, এদের জন্য সরকারি মেডিকেলে চান্স পাওয়া খুব কঠিন হয়ে যাবে। মানে ফিজিক্সে 20টা কোশ্চেনের মধ্যে 15 কম পাওয়া যাবে না। এখন তুমি দেখো তোমার ডেইলি এক্সাম গুলা কেমন হয়, বা সামনের দিনগুলোর পেপার ফাইনাল গুলা কেমন হয়। ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার তো সবই সহজ, ভেক্টর, এই তার স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, বলবিদ্যা, এগুলা তো কোনো পড়ারই কিছু নাই, কাজ ক্ষমতা শক্তি। তুমি না পড়াইলে খালি দাগানো বই পড়ে গেলেও সব বুঝতে পারবা যে কোত্থেকে কোশ্চেন হয়। ফিজিক্সে দাগানো বই ভালো করে পড়ো, মেডিট্রিক্স পড়ো, আর এই যে ডেইলি এক্সামের যে কোশ্চেন থাকবে এগুলা সলভ করো। তাইলেই দেখবা ইনশাল্লাহ ফিজিক্সের মোটামুটি 80-90% কোশ্চেন ডিরেক্টলি কমন পেয়ে যাবা। আর ওগুলা সহজ কোশ্চেন ভুল না করে আসলেই হয়। পরীক্ষার হল নিয়ে আমি পরে কথা বলতেছি, পরীক্ষার হলে পরে আসি, আগে সামনের দিন কেমনে পড়বা এটা নিয়ে কথা বলি। ফিজিক্স সেকেন্ড পেপারটা কিন্তু একটু কঠিন, বুঝছো? মানে সেকেন্ড পেপারের এই যে জ্যোতির্বিদ্যা ভীষণ কঠিন চ্যাপ্টার, আমি মেনে নিচ্ছি অনেস্টলি স্পিকিং। ফার্স্ট পেপারে ওরকম কঠিন চ্যাপ্টার বলতে কিছুই নাই, খালি তরঙ্গটা একটু কঠিন লাগে ছেলেমেয়েদের। কিন্তু সেকেন্ড পেপারের পোলাপাইন যে তড়িৎ পদার্থের চৌম্বক ক্রিয়া, চ্যাপ্টার 4 এর কিছুই বোঝা না, কোনটা চৌম্বক ক্ষেত্র কি, চৌম্বক বলরেখা কি, চৌম্বক আবেশ কি, এগুলার একক টাকক কিছু বের করতে পারে না। এই জন্য ফিজিক্স সেকেন্ড পেপারের উপর বেশি জোর দাও। তোফাজ্জল স্যারের বই পড়তে পারলে ভালো, কিন্তু তুমি ইসাক স্যারের বই আর মেডিট্রিক্সটা পড়ো। এরপরে আল্লাহর কাছে দোয়া দুরুদ পড়ে মাপ টাপ চাইতে চাও যে আল্লাহ, আকাম কুকাম যা জীবনে করছি আর করবো না, এইবার আমারে কোন রকমের ঢাকা মেডিকেলে চান্স পাওয়া দাও, এরপরে ভালো হয়ে যাও। ভালো তো জীবনেও হবা না, ভালো আমরা জীবনেও হই না, এই সব কুত্তালের জীবনেও সোজা হয় না বলে না, আমরা হচ্ছি ওই একই প্রজাতির সব বান্দা, বুঝছো? জীবনেও ভালো হইতে পারবো না, এখন বিপদে আপদে পড়ছি, আল্লাহর কাছে মাপ চাও যে আল্লাহ এইবারের মতো মাফ করে দাও, এইবারের মতো উতরা দাও, বুঝছো? তাহলে মোটামুটি আমি 75 মার্ক নিয়ে কথা হয়েছে, বাকি থাকলো জেনারেল নলেজ আর হচ্ছে ইংলিশ। আচ্ছা, প্রথমে ইংলিশ নিয়েই কথা বলি। ইংলিশের এই তোমরা বিরক্ত হচ্ছ না তো আমি যে এত বকবক করতেছি তোমাদের সাথে? আবার ভাইয়া ক্লাস শেষ করে দিছে, শুধু শুধু আমাদেরকে এতক্ষণ বসা রাখছে। আচ্ছা, না অনেকে লিখছো, ঠিক আছে, বিরক্ত হচ্ছ না, ওকে। শোনো, ইংলিশে যদি তুমি 15-র মধ্যে 10-এর কম পাও, মানে 99% চান্স যে যে 15-র মধ্যে 10-এর কম পাবে সে গভর্নমেন্ট মেডিকেলে চান্স পাবে না। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক, কিন্তু শুনতে খারাপ লাগলেও আমাকে বলতে হচ্ছে। এখন তুমি দেখো না যে কোশ্চেন কোত্থেকে আসে, বিগত 5 বছরের কোশ্চেন গুলো একটু দেখো ইংলিশে। সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কারেকশন, তারপরে এই যে বেসিক জিনিসগুলা, এগুলা থেকেই তো দেখা যায় 7-8-9টা কোশ্চেন চলে আসে, ন্যারেশনও আসে, ভয়েসও আসে, টেন্স থেকেও কোশ্চেন আসে 2-3টা মাঝে মধ্যে। তো ইংলিশ আমি সবসময় বলি ইংলিশের বেসিকটা একদম সেই বাবুকাল থেকে হয়। মানে তুমি স্কুল কলেজে যাওয়ার আগে থেকেই বাসায় তোমার ইংলিশের চর্চা কেমন ছিল এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। এখন যে ছেলেটার বা যে মেয়েটার ভোকাবুলারি একটু ভালো, বা ইংলিশে এমনি একটু ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, খুব একটা জড়তা নেই, এ দেখা যাবে কোনো প্রিপারেশন ছাড়াও মেডিকেল পরীক্ষার হলে গেলে ইংলিশে 10-12টা কোশ্চেন পারবে। আবার অনেকে আছে যে ইংলিশ প্রতিদিন 2-3 ঘন্টা করে পড়ে গেলেও দেখা যাবে যে ইংলিশে 10 পাবে না। তো এই জন্য একটু চোখ কান খুলে খুলে পড়তে হবে। যাদের প্রিপারেশন আগে থেকেই ভালো, এরা ইংলিশে একটু কম টাইম দিয়েও পার পেয়ে যাবে। কিন্তু যারা একটু দুর্বল, ভাবো যে স্কুল কলেজে ইংলিশে ভালো করতে পারতাম না, তাদের কিন্তু বেশি বেশি করে জোর দিতে হবে। নট অনলি আমাদের উন্মেষের গাইড, এর বাইরে তুমি বাজারের যে কোনো গাইড থেকে যত বেশি পারো সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বা অ্যাটলিস্ট উন্মেষের গাইডটাও নখদর্পণে আনার চেষ্টা করো। স্পেলিং, এগুলো তো পড়ানোর কিছু নেই, তোমাকে কে পড়াবে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গাছ উড়ে গেলে কি ব্লোন অ্যাওয়ে হবে না ব্লোন আউট হবে? অ্যাক্সিডেন্টে মরলে ডায়েট অফ হবে না ডায়েট বাই হবে? এগুলো তুমি নিজে পড়লেই পারবা। দেশের জন্য মরলে ডায়েট ফর, কলেরায় মরলে ডায়েট অফ, বেশি খেয়ে মরলে ডায়েট ফ্রম, হি ডায়েট ফ্রম ওভার ইটিং, এগুলো তুমি নিজে পড়লেই বুঝতে পারবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে হচ্ছে তোমার স্পেলিং, এগুলো তুমি বাসায় চেষ্টা করো, প্রতিদিন আধা ঘন্টা করে করে পড়ো। 15 মার্ক কিন্তু কম না, অনেক। যদি কারো মনে করো যে আমার ইংলিশ প্রিপারেশন নট দ্যাট গ্রেট, তুমি প্রতিদিন অন্য কিছু কম পড়লেও 1 ঘন্টা করে ইংলিশ পড়ো ভাই। নাহলে এখানে 10-এর কম পাইলে তো হচ্ছে না গভর্নমেন্ট মেডিকেল, আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি মোটামুটি যে 15-10-এর কম পাইলে ইংলিশে গভর্নমেন্ট মেডিকেল ইজ 99% চান্স যে হবে না আর কি। আচ্ছা, জেনারেল নলেজ তো ক্লাস করছো, আমাদের আরো ক্লাস হবেও হয়তো সামনে। জেনারেল নলেজ ওই যে 1947 থেকে 71 সামাজিক বিজ্ঞানের বই, এগুলাই ভালো করে পড়ো। স্বাধীনতার ঘোষণাপত্র জারি করছে কে, পাঠ করছে কে, কয় তারিখে জারি করা হয়েছে, মুজিবনগর সরকারের শপথ হয়েছে কবে, গঠন হয়েছে কবে, সংবিধানের
একদম বেসিক জিনিসগুলা, কবে থেকে বাংলাদেশের সংবিধান কার্যকরী হয়েছে, 16 ডিসেম্বর 1972। শুধু যে বাংলাদেশ বিষয়ে বলি বলে যে খালি বাংলাদেশি পড়বা তা না, গতবারও ক্রিকেট থেকে কোশ্চেন আসছে। একটু চোখ কান খোলা রাখতে হবে, একটু নদ নদী পড়তে হবে, বাংলাদেশের একদম উত্তরে কোন জেলা, দক্ষিণে কোন জেলা, ঠিক আছে, সবচেয়ে উত্তরের জায়গা কোনটা, কোন নদী, বাঙাল নদী আছে হচ্ছে বগুড়ায়, বগুড়ার কেউ থাকলে জানবা বাংলা নদী। তো এরকম একটু চোখ কান খোলা রাখতে হবে তোমাকে। বাংলাদেশ বিষয় বলি মানে ওই একদম সেই প্রাচীন যুগ থেকেই শুরু করতে হবে। এই ভূখণ্ডে সবার আগে এসে শাখা শুরু করছে আর্যরা, গ্রিকরা, তারপরে আসছে হচ্ছে অনার্যরা, এরপরে এই যে পাল, গুপ্ত, গৌড়, মৌর্য, মুঘলরা চলে গেল, মুঘলরা, এরপরে চলে আসলো ব্রিটিশরা, ওদেরকে তাড়ায় দিল, থাকলাম পাকিস্তানে কিছুদিন, তারপরে আবার এখন বাংলাদেশে আছি। এগুলা তো পড়তেই হবে, এর বাইরেও বাংলাদেশের আদমশুমারি, কৃষি সম্পদ, ভূপ্রকৃতি, জলবায়ু পড়তে হবে, কিচ্ছু করার নেই। বিগত বছরের মেডিকেলের কোশ্চেন ফরজ, মানে বিগত বছরের মেডিকেল এবং ইংলিশের কোশ্চেন না পড়লে এও চান্স পাবে না মেডিকেল, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ বিগত বছরের মেডিকেল এবং এই জিকে এবং ইংলিশের কোশ্চেন না পড়লে তুমি ধরতেই পারবা না যে মেডিকেলে কি টাইপের কোশ্চেন হয়। এটা যখন পড়বা তখন তুমি বুঝতে পারবা যে কি টাইপের কোশ্চেন আসার পসিবিলিটি আছে হাইকলি হাইকলি। যাই হোক, তোমাদেরকে আমি মোটামুটি 100 মার্ক সম্পর্কে জিকেতে এটা মানে ওইভাবে আমি কোনো মার্কস বললাম না, কিন্তু অ্যাটলিস্ট 5টা 6টা পারতে হবে, এর কম পাইলে আসলে হবে না আর কি। আর জিকে হয় কি, অনেকের পড়তে খুব বোরিং লাগে, অনেকের পড়তে খুব ভালো লাগে। আমার পড়তে ভীষণ বোর লাগতো, আমি খুব বোর হতাম জিকে পড়ার সময়। আমি পড়তামই না, আমি ওই যে আল্লাহর দরবারে, খাজা বাবার দরবারে দোয়া করে না, এরকম দোয়া করতে থাকতাম আর খালি পড়তাম। ওই অল্প কিছু জিনিসপত্র পড়ছি, খুব বেশি পড়ি নাই, তবে চোখ কান খোলা রাখছি, কোন জিনিসগুলা না বাদ দিলেই হবে না ওগুলা বাদ দিই নাই। ঠিক আছে, আমাদের সময় যেমন খুব আসতো তোমার কোন দেশের পার্লামেন্টের নাম কি, তারপরে কোন দেশের মুদ্রার নাম কি, রাজধানীর নাম কি, এগুলো এখন আর আসে না, তো এখন তো আন্তর্জাতিক বাদ হয়ে গেছে। তো আমি মেইন জিনিসগুলো খুব ভালো করে পড়ছি। তো তোমাদের জিকের মেইন জিনিস যেটা, সেটা হচ্ছে 1947 থেকে 71, এই জিনিসগুলো খুব ভালো করে পড়া। এই যে দেখো, আমি বলে দিই 4-5টা কোশ্চেন, দেখবে এর মধ্যে থেকেই জেনারেল নলেজ একটা পাবা। 6টা কোশ্চেন বলি, ইনশাল্লাহ দেখবে এর থেকে একটা থাকবে। স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়েছে কবে? 10ই এপ্রিল 1971 সালে। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছে কবে? পাঠ, এটা হচ্ছে 17ই এপ্রিল 1971 সালে। এরপর আসো, মুজিবনগর সরকার গঠিত হয়েছে কবে? 10ই এপ্রিল। গঠিত গঠিত 10ই এপ্রিল 1971। আর মুজিবনগর সরকার শপথ নিছে কবে? এটা হচ্ছে 17ই এপ্রিল 1971। 4টা কোশ্চেন বললাম না? এখান থেকে দেখবা কোথাও না কোথাও বাংলাদেশের ভর্তি পরীক্ষায় কোশ্চেন পাবাই, গ্যারান্টেড। এর বাইরে আরো 2টা সালের কথা একটু আগে মাথায়, ও আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, গানটির সুরকার কে, গীতিকার কে, আসবেই এই 6টা কোশ্চেনের মধ্যে একটা না একটা পাবাই। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, গানটির গীতিকার আর সুরকার, এটা অনেকে আমরা কনফিউজড হয়ে যাই। গীতিকার মানে হচ্ছে রচয়িতা, গীতিকার হচ্ছে আব্দুল গাফফার, গীতিকার গাফফার, আব্দুল গাফফার চৌধুরী। আর আমরা যে সুর করি, এখন যার সুরে গাই, এটার প্রথম সুরকার ছিলেন যিনি, এই সুরে গাই না আমরা, প্রথম সুরকার ছিলেন হচ্ছে আব্দুল লতিফ। আর এখন আমরা যে সুরে গাচ্ছি গানটা, এটা হচ্ছে আলতাফ মাহমুদ। এই যে সামনেই ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি একদম তাজা তাজা থাকবে, তার কয়দিন পরেই তোমাদের ভর্তি পরীক্ষা। দেখবাই যে ফেব্রুয়ারি থেকে কোশ্চেন দিয়ে ফেলছে একটা, 21শে ফেব্রুয়ারি থেকে। এই যে কোনটা রচয়িতাকে, সুরকারকে, 21শে ফেব্রুয়ারির আলোকে রচিত সাহিত্য, ঠিক আছে, আরেক ফাল্গুন, কাল লেখা, জহির রাহান, পড়তে হবে এগুলো। একটু চোখ কান খোলা রাখো, পড়ালেখা করো, সময় নষ্ট করো না, চেষ্টা করো। এখন একজন একটা ভালো কথা লিখছো, ভাই এখন তো ক্লাস হবে না, আগে ক্লাস ক্লাস করতাম, আপনাদের সাথে দেখা হইতো, কথা হইতো, ডিপ্রেশন একটু কম হইতো। এখন একটা একটু প্রবলেম, দেখা তো হবেই, একটু কম হবে আগের চেয়ে, ক্লাস একটু কম থাকবে। আগে তো একদিন পর পরই ক্লাস থাকতো তোমাদের সাথে, এখন সময়টাকে কাজে লাগাও বেশি বেশি করে। আর এখনই আমি 2রা এপ্রিল সকাল 10টায় পরীক্ষার হলে বা পরীক্ষার আগের 1 সপ্তাহ কিভাবে সময় পার করতে হবে এটা এখন আর না বলি, কারণ একবারে বেশি নিলে তোমরা এত লোড নিতে পারবা না। তোমাদের সাথে আমার আবার দেখা হবে ইনশাল্লাহ, কারণ তোমাদের তো আরো ক্লাস আছে, পরীক্ষা আছে, মডেল টেস্ট আছে। আমি ওগুলা আর একটু, পরীক্ষা যখন আগে আসবে তখন ওগুলা নিয়ে কথা বলবো, যে পরীক্ষার হলে কি করা যায়, না পারলে এই কোনটা রেখে কোনটাকে দাগানো যায়, ঠিক আছে, খাজা বাবার দরবারে আল্লাহর নামে কি দাগায় দিয়ে আসবো কিনা ভাইয়া, কয়টা দাগাইতে হবে, এগুলা নিয়ে আমি আর একটু পরে কথা বলবো। মাসুম তো কিছু বলছে যে সবই দেখাইতে হবে আর কি। ঠিক আছে, তাহলে আমি তো অনেক কোশ্চেন দেখতেছি, এত কোশ্চেন তো দেখার সুযোগই পেলাম না কথা বলতে গিয়ে। ঠিক আছে, তোমরা তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। ঠিক আছে, সময় নষ্ট করো না, সময়ের সাথে ভালো ব্যবহার করো, সময় ইনশাল্লাহ তোমাকে ভালো কিছু দিবে আর কি। ওকে, ঠিক আছে, তাহলে যে ভাইয়া আছেন, মাসুম তো বোধহয় চলেই গেছে, আরো কষ্ট হয়ে গেছে, ওর সারাদিন ক্লাস নিছে। জি ভাইয়া, মেবি লিভ হ্যাঁ, নিছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ ভাইয়া। ঠিক আছে, ওদের ক্লাস কেমন থাকবে, যে ভাইয়া আছেন ওদের কিভাবে কি হবে এখন আমাদের নেক্সট ইয়েগুলা, সামনের দিনগুলা? ভাইয়া ওদেরই তো মডেলটা শুরু হবে 9 তারিখ থেকে, তো আচ্ছা, আর মানে টোটাল ক্লাস থাকবে 8টা। আর হ্যাঁ, এরপরে হ্যাঁ, প্রথমে অর্ধভিত্তিক পরীক্ষাগুলো হবে, তারপরে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল,
তারপর হুম, গিয়ে হুম। কম্বাইন পরীক্ষা। আমাদের 8টা ক্লাস কি ওই সাবজেক্ট ওয়াইজ হবে নাকি হ্যাঁ ওইভাবে ভাগ করা সাবজেক্ট ওয়াইজ হবে, ওই সাবজেক্ট রুটিন ওয়াইজ। তো ওরা পেয়ে গেছে বোধহয় অলরেডি যে না কিভাবে এখনো দেওয়া ক্লাস হয়নি ভাই, পাবলিশ করা ও হয়নি। ওই রুটিন গুলো আমরা পাবলিশ দেই পেয়ে নাই যাবে আর আর কি, 2-3 দিনের মধ্যে, 2-1 দিনের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে তাহলে ভাই, আল্লাহ হাফেজ সবাই, আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে ঢাকা মেডিকেলের ক্যাম্পাসেই দেখা হবে ইনশাল্লাহ। তো যারা আচ্ছা এখনো সবাইকে ধন্যবাদ। আশা করি আজকের যে টপিকস গুলো ছিল সেগুলো খুব ভালোভাবে বুঝতে পারছো। পাশাপাশি ভাইয়া শেষ সময় যে কথাগুলো বললো মোটিভেশনে